যে আমি সর্বশেষ যে খবর পেয়েছি যে আপনারা নাকি বনলতা এক্সপ্রেসে উঠেছেন। I would largely thank তানিম ভাই ফর দ্যাট। মানে ভুজুং ভাজুং দিয়ে কনভিন্সটা কিভাবে করছে আমি জানি না। শরফ করিম, সাবিলা নূর, রাকিয়া বাড়ি, মমো, আজমেরি হক বাঁধন, শরীফুল রাজ, শামিমা নাজনীন। মানে আমাকে যখন উনি ফোন দিছে, হ্যাঁ কি অবস্থা, আমি একটা সিনেমা করতে চাই, ফার্স্ট চিন্তাটা ছিল যে আচ্ছা উনি কি বললো এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে। শুনো তো, আমার দারুচিনি দ্বীপ করার কথা ছিল, মুনা ক্যারেক্টারটা করার কথা ছিল, আমার কস্টিউমও বানানো হয়ে গেছে। 3 দিন আগে আমার পরীক্ষার ডেট দিছে, তখন হুমায়ুন আহমেদ স্যার আমাকে বললেন যে জীবনে তুমি অনেক সিনেমা করতে পারবা, কিন্তু তুমি জীবনে যদি এই পরীক্ষাটা মিস করো তুমি আর ডাক্তার হইতে পারবা না জীবনে। আমার করা হয়নি, না হলে আমিও মমর মতো বলতে পারতাম যে দারুচিনি দ্বীপ থেকে বনলতার মানে ইসে উঠে গেলাম, ট্রেনে উঠে গেলাম। আমার জীবনের অনেকটা বছর চলে গেছে এটা ভেবে যে আমি একটা রূপা, এবং আমার জীবনে একটা হিমু থাকবে, কিন্তু হিমু বাস্তবে এত মজার না। আসছিল হালকা একটা হিমু, কিন্তু পরে আমি দেখছি যে ও মাই গড। দারুচিনি দ্বীপের আমার চাচি ক্যারেক্টার যিনি করেছেন, ওখানে একটা ডায়লগ ছিল, কোনো ছেলেই রসগোল্লা না, তোর বাপও না, তোর চাচাও না, তোর জামাইও হবে না। আচ্ছা, মানে আমি কিন্তু জানতাম না, বাঁধন আপু জানতো। আমি কিন্তু খুব বল আমি বলছি না, তুমি বলছো, তুমি মানে ভবিষ্যৎবাণী শুরু করে দাও তুমি, তাহলে তো আরো ভালো হয়। আমি কিন্তু এরকম আর্টিস্ট হিসেবে, একজন অভিনয় শিল্পী হিসেবে সবচেয়ে ইনসিকিউর লাগে কখন? আমার পার্সোনালি আর্টিস্ট হিসেবে আমি ইনসিকিউরিটিটাকে সবসময় এট দ্য ব্যাক অফ মাই হেড রাখি। আমি ইনসিকিউর যখন ক্যামেরাটা আসলে বলেছে রোল হচ্ছে এবং লাল একটা লাইট জ্বলছিল, ওইটা দেখে আমার হাঁটু কাঁপছিল, এটা ফর শিওর। পোস্টকাস্টে আমরা আমাদের মোবাইলে চলতে থাকা যে কোনো খবর কিংবা বিনোদনের মতোই ধরে নিন যে আমরাও আপনাদের নিত্যদিনের সঙ্গী। আজকের এই বিনোদনের কারখানায় আমার সাথে আছেন 3 জন অভিনয় শিল্পী। আমরা শুরুতে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। প্রথমেই আমাদের সাথে আছেন জাকিয়া বাড়ি মমো, এবং তারপরে আছেন সাবিলা নূর, এবং সর্বশেষে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি আজমেরি হক বাঁধন। এবং আপনাদের সাথে আমি আছি, আপনাদের হোস্ট আয়মান আসিফ স্বাধীন। এবং আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, শুরুতেই কোনো ধরনের ভনিতা না করে সেই প্রসঙ্গে চলে যাই যে আমি সর্বশেষ যে খবর পেয়েছি যে আপনারা নাকি বনলতা এক্সপ্রেসে উঠেছেন। স্টেশনে কি পৌঁছাতে পেরেছেন? উত্তরটা প্রথমে কে দিতে চান? কার কাছে শুনতে চান? আপনি যেহেতু প্রশ্ন করেছেন, উত্তরটা আপনার কাছেই শুনতে চান। পারলেন পৌঁছতে স্টেশনে? আমরা 20 তারিখে পৌঁছাবো স্টেশনে। আচ্ছা, 20 তারিখ কি বিশেষ দিন যে সেই দিন পৌঁছবেন? সেদিন হচ্ছে ঈদ উল ফিতর। 20 তারিখে বনলতা এক্সপ্রেস লায়ন এক্সপ্রেস স্টেশনে পৌঁছাবে, দর্শকের সাথে যোগাযোগ হবে সেদিন, কারণ শুভ মুক্তি। গ্রেট। একটু ব্যাক ট্র্যাক করি। স্টেশনে পৌঁছানোর আগে তো আরেকটা স্টেশনে পৌঁছতে হয়, ট্রেনে ওঠার জন্য তো স্টেশন লাগে। তো সেই স্টেশনে কিভাবে পৌঁছলেন সেই গল্পটা শুনতে চাই। একজন এক এক জায়গা থেকে এসে স্টেশনে উঠেছে। কিভাবে, মানে এটার ইনিশিয়েশনটা কে করলো? ইনিশিয়েশনটা একদমই যিনি ট্রেনের চালক, যিনি ট্রেনকে পরিচালনা করেছেন এবং যিনি লিখেছেন, আপনিও তাকে চেনেন, মানে আপনি নিজে একজন সেখানে মানুষ। থ্যাঙ্কস ফর দ্য কিউ। আমি এই কিউ নিয়ে আমার পরিচয়টা একটু দিয়ে নেই, কারণ আমি যতদূর জানি যে আর্টিস্টরা অনেক বেশি ইনসিকিউরিটিতে থাকেন, এবং সবচেয়ে বেশি ইনসিকিউরিটিতে থাকেন যারা পর্দার পেছনের মানুষ। আমারও তাই মনে হয়। হ্যাঁ, আমি একজন পর্দার পেছনের মানুষ, এবং আমার সেদিক থেকে ইনসিকিউরিটি একটু বেশি। আমার একটা পরিচয় হচ্ছে, হয়তো এখন ইনসিকিউর একদমই লাগছে না, বিশেষ করে নায়িকাদের মাঝে থাকলে তো একদমই লাগে না। সো আমি পর্দার পেছনের মানুষ। আমার আরেকটা পরিচয় হচ্ছে বনলতা এক্সপ্রেস, যে ট্রেন নিয়ে আমরা আলাপ করছি, ট্রেন, এবং আরেকটু খোলাসা করে বলি যে সিনেমাটা নিয়ে আমরা আলাপ করছি, আমি সেই সিনেমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমি সেই সিনেমার একজন স্ক্রিপ্ট রাইটার। কিন্তু আমি আজকে একটু নিরাপদ দূরত্ব নিয়ে আলাপ করছি আমি, কারণ অবশ্যই আজকের এই পোস্টকাস্টের আমাদের বিনোদন কারখানার আমি হোস্ট, কাজে সেই নিরাপদ দূরত্ব আমার মেনটেন করতে হচ্ছে। এবং সেই ইনসিকিউরিটির প্রসঙ্গ থেকেই বলি, আমি সাবিলা নূরের কাছ থেকে জানতে চাই যে আর্টিস্ট হিসেবে, একজন অভিনয় শিল্পী হিসেবে সবচেয়ে ইনসিকিউর লাগে কখন, বা যদি কোনো এক্সাম্পল দিতে পারেন যে এই মোমেন্টটাতে আই ফিল দ্য মোস্ট ইনসিকিউর। সত্যি কথা বলবো? অবশ্যই। আমার পার্সোনালি আর্টিস্ট হিসেবে আমি ইনসিকিউরিটিটাকে সবসময় এট দ্য ব্যাক অফ মাই হেড রাখি, বিকজ আই ফিল লাইক ইফ আই লেট দ্যাট ইনসিকিউরিটি টেক দ্য ফ্রন্ট হুইল, তখন আমি পারফর্মই করতে পারবো না।
কারণ আমি যখন একটা কাজ করছি, লেটস সে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে বনলতা এক্সপ্রেসে তোমার মনে হয়নি বা চ্যালেঞ্জ মনে হয়নি যে এত এত আর্টিস্টের মাঝখানে তুমি, বাট এটা কেন, মানে এটা কেন আমি এটা নিয়ে ইনসিকিউর হব? ইফ এনিথিং আই শুড বি প্রাউড দ্যাট আমি এত গুণী অভিনয় শিল্পীদের মাঝখানে আমিও একটা প্লেস পেয়েছি, অ্যান্ড আই শুড টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। সো ইনসিকিউরিটিটা, মানে শব্দটাই আমি আসলে আমার মাইন্ডে রাখতে চাই না। আর্টিস্ট হিসেবে ইনসিকিউরিটি শব্দটাকে আমি হচ্ছে সব থেকে বেশি একদম ডিকশনারি থেকে ফেলে দিয়ে এসেছি সবসময়, বা চেষ্টা করেছি। অবভিয়াসলি কম্পিটিটিভনেস থেকে জেলাসি থাকবে, বাট সেই জেলাসিটাকে চেষ্টা করি হচ্ছে একটু নিজের মতো করে প্রোডাক্টিভভাবে মোল্ড করে, যদি আমি আমার পারফরমেন্সের দিক থেকে বা আমি নিজেকে ডেভেলপ করতে পারি সেখানে ওয়ার্ক করা ট্রাই করি। আচ্ছা, এটা তো অনেক দিনের অভিজ্ঞতার ভান্ডার থেকে মেশানো উত্তর। আমি যদি জানতে চাই যে একটা স্পেসিফিক এক্সাম্পল, দ্যাট ডে বা যে কোনো, এটা আজ থেকে 10 বছর আগে হতে পারে, মানে যখন আপনি কাজ শুরু করেছিলেন একদম নতুন, ওই সময় মানে কিভাবে মানে মনে হতো যে আচ্ছা আমি মনে হয় এখানে যে প্রপার প্লেসটা পাওয়ার কথা ওটা পাচ্ছি না, বা হয়তো আমাকে কেউ ওভারশ্যাডো করে ফেলছে, এরকম কি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করা যায় আমাদের সাথে? আমি যখন নিয়মিত টিভিতে কাজ করতাম, আমাকে একই ধরনের স্টেরিওটিপিক্যাল একটা ক্যারেক্টারে অনেক বেশি দেখা যেত। সেটা হচ্ছে টম বয়, ঝগড়াটে, অনেক চিল্লাপাল্লা করছি, এই টাইপের ক্যারেক্টার আমাকে অনেক বেশি কাস্ট করা হতো। সো এটা যখন শুরুতে একই টাইপের কাজ করছিলাম, তখন অডিয়েন্স এসে আপু ওই কাজটা খুব ভালো লেগেছে, তখন ভালো লাগতো। বাট ডে বাই ডে যখন দেখছি যে আমার সাথে অন্যান্য আর্টিস্টরা হয়তো দেয়ার ন্যাভিগেটিং ইনটু ডিফারেন্ট ক্যারেক্টার্স, আমার ক্ষেত্রে এই জিনিসটা মনে হয়েছে অনেক পরে এসেছে, বা ওটার স্টেপটা আমার নিজের ইনিশিয়েট করতে হয়েছে। যে আমার কাছে একটা গল্প নিয়ে এসেছে, একটা কমেডি একটা নাটক, তখন আমি নিজের থেকে বলেছি যে ভাই আমি এই কাজটা করতে চাই না, ইফ ইউ ক্যান ক্যান্সেল দিস প্রজেক্ট, অথবা আমাকে একটা এমন স্ক্রিপ্ট দেন যেটা আমি আগে করিনি। সো ওই সময়টা আমাকে মানে আমার কাছে নিজেকে মনে হতো যে হোয়াট এম আই ডুইং রং, বা আমি কোথায় ল্যাক করছি যে একই টাইপের ক্যারেক্টার প্লে করছি। বাট ওয়েন আই টুক দ্যাট ফার্স্ট স্টেপ, আই থিঙ্ক এভরিথিং বিকেম ক্লিয়ারার। বাঁধন আপু, একই প্রশ্ন যদি আপনাকেও করি। আমার ফার্স্ট মানে এক্সপিরিয়েন্স মনে আছে যখন আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াইছি, মানে যখন ধরো লাক্সের আমাদের অডিশন রাউন্ড ছিল, তো তখন আমি ইন্টেনশনালি না, বাট আমার পা কাঁপছিল, মানে হাঁটু কাঁপে না, ওইটা ছিল। সো ওইটা কেন হচ্ছিল আমি জানি না, মানে এরকম না যে ক্যামেরাকে ভয় পাচ্ছিলাম বা কিছু, বাট যেহেতু জীবনের প্রথম আসলে আমি এত বড় একটা স্টেজে নিজেকে দেখছি বা এত মানুষের সামনে নিজেকে উপস্থাপন করছি, ওইটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আর তারপরে সময়ের সাথে আমি লাক্স থেকে বের হয়েই আমার সুযোগ হয়েছিল হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করার। সো স্যার সবসময় বলতেন যে আমি খুবই, মানে ক্যামেরা আমাকে অনেক ভালোবাসে। সো আমি জানি না এটা কেন বলতেন, বাট তারপর থেকে আমার আর কখনো ওই রকম নার্ভাসনেস কাজ করে নাই। বাট ফার্স্ট ডেফিনেটলি যখন আমি লাক্সের অডিশনে ছিলাম, যখন ক্যামেরাটা আসলে বলেছে রোল হচ্ছে এবং লাল একটা লাইট জ্বলছিল, ওইটা দেখে আমার হাঁটু কাঁপছিল, এটা ফর শিওর। হুমায়ুন আহমেদের প্রসঙ্গ থেকে আসি, মানে হুমায়ুন আহমেদ তো অবভিয়াসলি আমাদের পপ কালচার থেকে শুরু করে আমাদের সোশ্যাল লাইফে সব জায়গাতেই একজন বলা যায় যে লেজেন্ডের পাশাপাশিও এটা খুবই নিত্যকার একটা নাম, আমরা সবসময় যে কোনো প্রসঙ্গেই হুমায়ুন আহমেদ বলে ফেলি। কিন্তু আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে মম আপু এবং বাঁধন আপুর ক্ষেত্রে, আপনাদের অভিনয় জগতে আসার পরপরই আপনাদের আসলে কোনো না কোনোভাবে হুমায়ুন আহমেদের কাজের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছিল। তো সেখান থেকে যদি মম আপুর কাছেই জানতে চাই যে আপনার প্রথম কাজ দারুচিনি দ্বীপ, সেটার অভিজ্ঞতা থেকে এই যে এখন এসে বনলতা এক্সপ্রেসে ওঠা, সেখানেও আমরা জানি যে দারুচিনি দ্বীপ ওয়াজ অ্যাবাউট আ জার্নি দ্যাট never happened on screen but was about to happen when the film ended. এবং এখানে বনলতা এক্সপ্রেস শুরু হচ্ছে একটা ট্রেনের গল্প দিয়ে। তো এই জার্নিটার যদি আমি কি ডিফারেন্সেসগুলো জানতে চাই আপনার কাছ থেকে, যে ওই সময় কীরকম ছিল এক্সপিরিয়েন্সটা আর এখন, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর যদি একটু বলতেন, কারণ দুইটাই হুমায়ুন আহমেদের গল্প এবং দুটোতেই আসলে অনেক কিছুই আছে যেটার আপনি সিমিলারিটি টানতে পারবেন, কিন্তু ডিফারেন্সের ব্যাপারে যদি জানতে চাই। গল্প একজনের, কিন্তু আমি দুজন
ডিরেক্টরের সাথে কাজ করার সুযোগ হয়েছে, 2টা গল্প। এবং দর্শক যখন সিনেমাতে দেখেন তখন ডিরেক্টরের লেন্স দিয়ে দেখেন। তো সেই জায়গা থেকে আমি ইনসিকিউরিটি প্রসঙ্গটাও একটু রিলেট করতে চাই এখানে। আমি ইনসিকিউর, বেশ ইনসিকিউরিটি ফিল করি অলওয়েজ, এখনো করি। কারণ আমার ক্যারেক্টারটা যতক্ষণ পর্যন্ত আমি নিজে দেখতে না পাই ততক্ষণ পর্যন্ত আমি খুব ইনসিকিউর ফিল করি। আমি ইনসিকিউর নট বাই দ্য আদার অ্যাক্টার্স বা সেট বা ডিরেক্টর, আদার সার্কামস্টেন্স দ্বারা না। আমি নিজের ভিতরে নিজে ক্যারেক্টারের বোঝাপড়ায় খুব শেকি থাকি। ক্যারেক্টারকে বিশ্বাস করে যখন তাকে আমি সত্যি সামনে দেখতে পাই এবং সেটা যখন দর্শক বিশ্বাস করছেন, ওই মুহূর্তে গিয়ে আমার ইনসিকিউরিটিটা ব্রেক হয়। তো এটা আমার নিজের সাথে নিজের অ্যাক্টর হিসেবে একটা জার্নি, যেটা হুমায়ুন আহমেদ অবশ্যই আমাদের জন্য একটা বড় মানে প্রভাব আমাদের জীবনে আছে। আমাদের এই জেনারেশন স্পেশালি আমরা প্রচুর হুমায়ুন আহমেদ পড়েছি। আমরা কি বলবো, জীবনকে অনেকভাবে দেখতে শিখেছি, ফিলোসফি শিখেছি, প্রেম শিখেছি, নানা কিছু শিখেছি হুমায়ুন আহমেদ। তো সেই সুযোগটা আমার হয়েছিল দারুচিনি দ্বীপে জড়ি চরিত্রে অভিনয় করতে গিয়ে। আমি ভীষণ নার্ভাস ছিলাম, ভীষণ ইনসিকিউর ছিলাম। প্রথম কাজ, এখনকার মতো এত গুছাতে পারি নাই, সেটা যেমন তখনও ছিল। এখন এত বছর পরে এসে যখন তানিম নূরের সাথে আবার কাজ করলাম, আমার কিন্তু ওই ফিলটাই হয়েছে যে এখনো আমি সেই নতুন জায়গাটাই ফিল করছি। আমার একবারও মনে হয়নি যে আমি অনেকটুকু পথ পেরিয়েছি, অনেক কিছু শিখেছি। কারণ প্রতি মুহূর্তে আসলে অভিনেতাকে প্রমাণ করতে হয় যে আমি নতুন একটা কিছু করছি, এবং সেই যে নতুন একটা কিছু করতে পারা সেটা ডেফিনেটলি মানে ডিরেক্টর এবং রাইটার সেখানে বিশাল ভূমিকা পালন করে। তো গল্পটা যখন সবাই জানে, পাঠক হিসেবে যখন উপন্যাসটা সকলে পড়ে, তখন সেটার প্রতি কমিটমেন্ট বা রিস্ক ফ্যাক্টর, চ্যালেঞ্জ আরো বেড়ে যায়। কারণ দর্শক তো এটা জানে, দর্শক তো তার মাথার একভাবে সেটা ভেবে নিয়েছে যে ক্যারেক্টারটা এভাবে হবে। কিন্তু ডিরেক্টর হয়তো অন্য কিছু বলতে চাচ্ছেন, মানে প্লাস করতে চাচ্ছেন। ডেফিনেটলি প্লাসই হয়, মাইনাস সেক্ষেত্রে হয় না। সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে অনেক চ্যালেঞ্জ, এই সময়টা পেরিয়েছে অনেক, কিন্তু চ্যালেঞ্জটা একটুও কমে নাই, বরং বেড়েছে। আর এই জায়গায় বনলতা এক্সপ্রেসে কাজ করতে গিয়ে আমার আনন্দ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি একই সাথে এত সহযাত্রী ভালো পেয়েছি, এটা একটা দারুণ ব্যাপার। আমি অনেক আগে যখন অভিনয় শুরু করেছিলাম তখন আনোয়ারা আন্টির সাথে কাজ করার সুযোগ হয়েছিল, উনি অনেক সিনিয়র অভিনেত্রী। তো আমি তখন কোনো একটা সার্কামস্টেন্সে বুঝতে পেরেছিলাম যে একজন ভালো অভিনেত্রী বা ভালো অভিনেতা সহশিল্পীর সাথে কাজ করার আলাদাই একটা মর্ম আছে। তখন নিজেকেও না আমরা অনেক বেশি কি বলবো, প্রমাণ করার জায়গাটা, চ্যালেঞ্জটা নিজের জন্য নিজের অনেক বেশি পরিষ্কার হয়ে যায়, এবং সেটা তখন মিট করার যে নিজের সাথে যে একটা কমিটমেন্ট তৈরি হয়, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তো সেই জায়গায় আমি ওই চ্যালেঞ্জটা, ওই কিকটা বনলতা এক্সপ্রেসে পেয়েছি, এন্ড আই এম থ্যাঙ্কফুল টু বনলতা এক্সপ্রেস পুরো টিমকে, ইনক্লুডিং ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওই প্রসঙ্গ থেকে আসি যে দারুচিনি দ্বীপ ওয়াজ ডিরেক্টেড বাই তৌকির আহমেদ এবং লেখা ছিল হুমায়ুন আহমেদের, চিত্রনাট্য হুমায়ুন আহমেদের লেখাই ছিল। তো সেখান থেকে এটা আসলে সবার জন্যই প্রশ্নটা যে যতই হোক মানে তৌকির আহমেদ সেই সময়ই যেরকম নাম, হুমায়ুন আহমেদ এর নাম নিয়ে তো বলার কিছুই নেই। অবভিয়াসলি তানিম নূর, হ্যাঁ আমরা জানি তিনি উৎসবের মতো সিনেমা ডিরেক্ট করেছেন, কাইজার ডিরেক্ট করেছেন এবং এখন বনলতা এক্সপ্রেস করছেন, বাট অবভিয়াসলি মানে তানিম নূর ইজ নট তৌকির আহমেদ, মানে নেম ওয়াইজ হ্যাঁ আহমেদ মিল, এবং মানে হি ইজ নট হুমায়ুন আহমেদ। বা আমরা যারা লিখেছি, আমি স্ক্রিন প্লে লিখেছি, আমার সাথে সামিউল ভুইয়া উনি ছিলেন, আমরাও উই আর নট হুমায়ুন আহমেদ। সো এইখানে মানে ওই যে আপনি যে বললেন একটা ভূমিকা অনেক বিশাল আর কি, রাইটার ডিরেক্টরের অনেক বিশাল ভূমিকা পালন করেন। এইখানে আসলে আমাদের বলতে বনলতা এক্সপ্রেস টিমের, এই ক্রিয়েটিভ টিমের ভূমিকার বিশালত্ব কীরকম ছিল, যে আপনারা কেন রাজি হলেন এটা করতে, মানে এই বনলতা এক্সপ্রেসের ট্রেনে উঠতে। আমি এতক্ষণ আপনার কাছে শুনেছি, আমি সাবিলার কাছে যেতে চাই, যে আপনাকে দিয়ে শুরু করতে চাই, আবার এই প্রশ্নটা সবার জন্যই। আই থিঙ্ক মানে বিশালত্বটা বা গুরুত্বটা ছিল হচ্ছে আমরা হুমায়ুন আহমেদ স্যারের লেখাটা পড়েছি, সেটা 2007 অথবা 8, হ্যাঁ ওই সময় লেখা। সো ওই সময়ের একটা রিফ্লেকশন অবশ্যই ওনার লেখার মধ্যে ছিল। হোয়াটস দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অ্যাবাউট বনলতা এক্সপ্রেস হচ্ছে ওই সময়ের সাথে এই সময়ের বা
মানে আমি বলছি না এই সময়ের গল্প বা এই সময়ের হিউমার, এই সময়ের অডিয়েন্সের কানেক্টিভিটিটা বা রিলেট করতে পারার যে ব্যাপারটা, ওইটা আপনি এবং সামিউল, তানিম ভাইয়া এবং পুরো টিম এত সুন্দরভাবে মানে মিক্স করছে যে আই থিংক আমাদের অ্যাক্টর হিসেবে জিনিসটা অনেক ইজি হয়ে গেছে। আমি কিন্তু ইনিশিয়ালি যখন তানিম ভাই আমাকে বলছে যে হুমায়ুন আহমেদ স্যারের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তোমাকে আমি চিত্রা ক্যারেক্টারটার জন্য ভাবতেছি, আই ওয়াজ ভেরি নার্ভাস। কারণ অডিয়েন্স যে ক্যারেক্টারটা পড়ে সেটার যে ইমাজিনেশনটা করে, ওই ইমাজিনেশনের সাথে নিজের মানে পারফরমেন্সটাকে ম্যাচ করানো বা ওই রিফ্লেকশনটাকে ম্যাচ করানোটা অনেক ডিফিকাল্ট। মানে আমি যখন হ্যারি পটার পড়ছি, আমি হ্যারি পটার যেভাবে করে ইমাজিন করছি, আমি যখন দেখছি আমার কাছে মনে হচ্ছে ও দিস ইজ বিউটিফুল, কিন্তু এটা কতটুকু আমি ওই রিফ্লেকশনটা পারবো। সো একটা নার্ভাসনেস, একটা ভীষণ রকমের টেনশন ছিল। বাট যখন আমি স্ক্রিপ্টটা পড়ছি, আই থিঙ্ক অনেকটুকু টেনশন, নার্ভাসনেস চলে গেছে, বিকজ আই ফেল্ট যে হুমায়ুন আহমেদ স্যারের গল্পের ম্যাজিকটার সাথে এই সময়ের দর্শককে কানেক্ট করার যে ব্যাপারটা, সেটা এত সুন্দরভাবে মিক্স হয়েছে, ব্লেন্ডিংটা খুব হ্যাঁ, দ্যাট ইট ওয়াজ মানে রিডিং দ্য স্ক্রিপ্ট ইটসেলফ ওয়াজ ম্যাজিক্যাল ফর আস। রাইট। আচ্ছা, দারুচিনি দ্বীপের চিত্রনাট্য হুমায়ুন আহমেদ স্যারের ছিল? হ্যাঁ হ্যাঁ, ওনার করাই ছিল চিত্র। আচ্ছা, তো এইটার চিত্রনাট্য তোমরা করেছো, রাইট? জি। স্বাধীন অ্যান্ড সামিউল। আমার যেহেতু একটা সৌভাগ্য হয়েছিল, আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে প্রায় 2.5 বছর কাজ করেছি লাক্স থেকে বের হওয়ার পর। তো 2.5 বছরে আমি আর অন্য কাজ করি নাই। সো যেটা হয় হুমায়ুন আহমেদের সাথে কাজ করলে মানুষের একটু নাকুচা হয়ে যায় সবাই বলে। সো সেই নাকুচা ব্যাপারটা আমার ছিল হালকা, যে যেহেতু স্যার আমাকে কাস্ট করেছে তার মানে আমি একটা কিছু আর কি। সো তো ওই বয়সের ভাবনাটার কথা আমি বলছি। বাট এত বছর পরে এসে যখন আসলে তানিমের সাথে আমার আগে 2টা কাজ করার কথা হয়েছে, একটা ফিল্ম, একটা সিরিজ, ওই 2টা কাজ তানিম করে নাই। তো এটা প্রায় 2-3 বছর ধরে ওর সাথে আমার একটা কাজ নিয়ে কথা হচ্ছে। তো ও যখন আসলে আমাকে ফোন করলো একদম লাস্ট মোমেন্টে, ওর অন্য কেউ কাস্টিং ছিল, আমি ছিলাম না স্বাধীন, আমি জানি সেটা। হ্যাঁ, এরকম হয়, ডেফিনেটলি হয়। আমি জাস্ট এটা উল্লেখ করলাম যে এটা তো আমার কিছু আসে যায় না আসলে। ইটস রিয়েলি মানে আমি নিজেকে অনেক ফরচুনেট মনে করি, কারণ এখানে রাইটার আসলে লাস্ট মোমেন্টে চেঞ্জ করা যায় না। না না, মানে আমি বলতেছি যে এরকম হয়েছে, তো যখন চেঞ্জ করা যায়, হ্যাঁ ডেফিনেটলি। তো তখন আমাকে যখন তানিম বললো যে এরকম বাঁধন, মানে 10-12 দিন আগে মনে হয় আমাকে ফোন করছে যে বাঁধন এই ক্যারেক্টারটা কিছুক্ষণ উপন্যাসটা তোমার পড়া আছে। আমি বললাম আমার পড়া আছে আগে, আমি আবার পড়ি। এবং পড়ে আমি যে ক্যারেক্টারটা চিন্তা করেছি সেই ক্যারেক্টারটার জন্যই আমাকে বলেছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমি কিন্তু শুধুমাত্র হুমায়ুন আহমেদের গল্প এবং তানিম নূর ডিরেক্টর শুনেই রাজি হয়েছি। বাট আমি যখন স্ক্রিপ্টটা পড়েছি, আমি যেহেতু স্যারের সাথে কাজ করেছি এবং স্যারের প্রচুর নাটক দেখা এবং আমার প্রচুর উপন্যাস পড়া, মানে স্যারের সব বই আমার কাছে আছে, মানে আমার বাসায় আমার কালেকশনে সব বই আছে হুমায়ুন আহমেদের। আমি এরকম ভক্ত, এবং আমি কিন্তু লাক্সে নাম লিখিয়েছিলাম হুমায়ুন আহমেদ স্যারের সাথে দেখা করব বলে। মানে এটা হচ্ছে আমার ছিল লাক্সে আসার, এই মানে কেন আমি আসছি এটা কারণ ছিল যে আমি হুমায়ুন আহমেদকে দেখতে চাই বা দেখা করতে চাই। তো আমি এত কিছু বলার কারণ এইটা যে আমি আসলে খুব মানে স্যারের খুব গুড অবজারভার, মানে একজন ভালো ভক্ত। তো সেই জায়গা থেকে আমি যখন তোমার স্ক্রিপ্টটা পড়লাম, আমি শুধু স্ক্রিপ্ট পুরোটা পড়েছি এরকম না, আমি স্ক্রিপ্ট রিডিংয়ের দিনও ছিলাম। সো আমার কাছে এত অসম্ভব ভালো লেগেছে স্ক্রিপ্টটা, মানে আমার মনে হয় নাই যে বেশিরভাগ সময় কি হয় যে মানে হুমায়ুন আহমেদের গল্পকে চিত্রনাট্য দেয়া বা সেটাকে স্ক্রিনে প্রেজেন্ট করা কিন্তু একটু ডিফিকাল্ট আছে। মানে স্যারের, মানে আমার কাছে মনে হয় যে এটা মানে স্যার ছাড়া অন্য কেউ কিভাবে করবে ঠিক করে। সো যেমন মিসির আলী অনিমেষ আইচ খুব ভালো করেছিল, হ্যাঁ আমরা ওই সময় দেখেছি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে ও আচ্ছা উনি ঠিক মতো করতে পারছে। সো আমার খুব একটা ভয় ছিল যে তানিম আসলে কিভাবে এটাকে প্রেজেন্ট করবে স্ক্রিনে। তো যখন আমি স্ক্রিপ্টটা পড়া শুনলাম, রিডিংটা শুনলাম এবং আমি নিজে পড়েছি, এবং যখন আমি কাজ করতে গেছি, এবং তো আমি অন্যদের সিনে গিয়েও আসলে বসে থাকতাম দেখার জন্য যে কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে। হ্যাঁ, তো আমি আসলে ভাবতাম যে তুমি ইনসিকিউর ফিল করো যে এত অ্যাক্টরদের মাঝে আসলে মানে আমার জায়গা কি আছে এটা। না না, এই জাস্ট কিডিং। হ্যাঁ বলো। মানে আমার জাস্ট মনে হতো যে এই সিনটা আসলে এই দুইজন, মানে স্পেশালি মোশাররফ ভাই আর চঞ্চল ভাইয়ের সিনের জন্য আমি বসে থাকতাম, বিকজ
এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং আমার আরেকটা খুব পছন্দের ক্যারেক্টার হচ্ছে রাজের মা যে করেছে, শামীমা আপা। সো আমার যদি আরেকটু বয়স হতো আমি তানিমকে রিকোয়েস্ট করতাম যে আমি ওই ক্যারেক্টারটা করতে চাই। সাজেদার ক্যারেক্টার, হ্যাঁ, কারণ আমার এটা পক্ষে তো খুবই আর বয়স interesting কমানো character। সম্ভব না যে আমি চিত্রা করতে চাইবো, কিন্তু আমি খুবই প্র্যাকটিক্যাল। সো আমি প্র্যাকটিক্যালি চিন্তা করেছি যে শামীমা আপার ক্যারেক্টারটা আমি করতে চাই। সো তোমরা যেভাবে আসলে জিনিসটাকে স্ক্রিনে প্রেজেন্ট করেছো, ডেফিনেটলি এটা স্যারকে রেসপেক্টই করা হয়েছে এবং অসম্ভব ভালো স্ক্রিপ্ট। মানে তুমি আমার হোস্ট বলে বলছি না, বা আমি বনলতা এক্সপ্রেস করেছি বলে আমি বলছি না। মানে আমার যতটুকু অভিজ্ঞতা, সেটা রেহানা পরবর্তী যে অভিজ্ঞতা আমার হয়েছে সেটা যথেষ্ট সমৃদ্ধ আমি মনে করি। সো সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে তোমরা যেইভাবে আসলে স্যারের মানে গল্পটাকে স্ক্রিনে প্রেজেন্ট করেছো সেটা অসাধারণ। সো সেই রকম একটা গল্পের সাথে না যুক্ত হওয়ার কোনো কারণই ছিল না। আর এত বড় বড়, আমি সবসময় আসলে খুব ডার্ক সিনেমা করেছি, ডার্ক সিরিজ করেছি রেহানা পরবর্তীতে, রেহানা থেকে শুরু করে। সো আমার কাছে মনে হয়েছে একটা সুপারহিট সিনেমার পার্ট হয়ে দেখি কেমন লাগবে। শুধু সুপারহিট সিনেমার পার্ট হয় নাকি না, সিনেমাটা ভালো হইতে হবে? না সুপারহিট সিনেমা, ভালো সুপারহিট সিনেমা। আচ্ছা, মানে আমি তো আমাকে দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব না, কিন্তু আমি যে ক্যারেক্টারটা করব সেটাও আসলে আমার পছন্দ হইতে হবে, আমার মনে হইতে হবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই ক্যারেক্টারটা যা বলতে চাচ্ছে তার সাথে আমি কিছুটা অ্যালাইন্ড। সবসময় যে অ্যালাইন্ড ক্যারেক্টারকে আমি চুজ করতে পারবো এরকম না। আমার মানে এথিক্যাল জায়গা থেকে মোরালি আমি অনেক ক্যারেক্টারের সাথে ডিসএগ্রিমেন্ট আমার থাকতে পারে, বাট এই ক্যারেক্টারটা আমার সাথে অনেকটা অ্যালাইন্ড। এবং চঞ্চল ভাই হচ্ছে আমার কো অ্যাক্টর। আর অনেকদিন পরে তুমি হাজবেন্ড সহ চরিত্র পেয়েছো। আচ্ছা, এটা একটা সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমাকে যখন কেউ বলে, আমি বলি যে আমার সিনেমা রিলিজ হবে, তো জিজ্ঞেস করে তোমার হিরো কে। তো আমার কথা হচ্ছে যে আমি যখন বলি যে আমার তো কোনো হিরো নাই, তো ওদের এক্সপ্রেশনটা হচ্ছে যে এটা আবার কেমন সিনেমা আর কি। মানে এটা তো কল্পনাও করতে পারে না বাংলাদেশের মানুষ যে হিরো ছাড়া সিনেমা হয় আসলে। হ্যাঁ, সো এই প্রথম আমার একটা হাজবেন্ড আছে, ঠিকঠাক হাজবেন্ড। সো ডেফিনেটলি আমি এটার জন্য খুবই হ্যাপি যে আপনাকে সহজে ছেড়ে যাবে না আর কি, যে আমাকে ছেড়ে একদমই যাবে না, এরকম হাজবেন্ড। মানে আমার ড্রিম হাজবেন্ড এটা। Right. কারণ হচ্ছে আমার তো দুইটা এত ব্যাড এক্সপেরিয়েন্স জীবনে, সো ড্রিম হাজবেন্ড এটা, যে Right. আমার সাথে সারা জীবন থাকার জন্য, মানে আমাকে খুশি করার জন্য সারাক্ষণ ব্যস্ত। মানে এটা একটা অদ্ভুত ঘটনা আর কি। রাইট। আচ্ছা, মামা আপুর কাছ থেকে জানতে চাই যে আপনার চরিত্রটা আফিয়ার চরিত্র, আমরা যারা বইটা পড়েছি তারা মোটামুটি সবাই জানি আর কি। বই আফিয়া খুবই ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে শি বেসিক্যালি ড্রাইভস দ্য প্লট। মানে ক্রাইসিসটা তার কাছ থেকে শুরু হয়, মানে এটুক আমরা বলতেই পারি। এটা স্পয়লারও না, এটা স্পয়লারও না। এক্স্যাক্টলি। বাট মানে শুধু কি এটাই ছিল মানে রোলটা পছন্দ করার ক্ষেত্রে, নাকি মানে কোনোভাবে কি মনে হয়েছে যে কম ছিল বলে আমার একটু আগ্রহ শুরুতে কম ছিল? তাই নাকি? আচ্ছা, ওকে। মানে এটা আচ্ছা, এই ব্যাপারটা সম্বন্ধে একটু জানতে চাই। মানে প্রেজেন্স কম থাকার ব্যাপারে আগ্রহ কম থাকা, তারপরে সেখান থেকে উতরানোটা যে আচ্ছা ঠিক আছে ফাইন, মেনে নেয়া বা বুঝতে, মানে মেনে নেওয়া ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি ওইটাই জানতে চাচ্ছি যে এইটা আসলে এই প্রসেসটা কিভাবে ঘটে ইউজুয়ালি, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর কোন সময় গিয়ে বিশ্বাসটা চলে আসে যে না এখানে আসলে করার মতো অনেক কিছুই আছে? আমি ডিরেক্টরস আর্টিস্ট। আমি ডিরেক্টরকে বিশ্বাস করে কাজটা করতে চাই, এবং সেই অ্যালাইনমেন্ট তৈরি হলেই কাজটা ভালো হয়, কাজের গুরুত্বটা তৈরি হবে, কাজের নিজের ম্যারিটটা সামনে আসে, সেটা আমি দেখেছি। সেই জায়গা থেকে তানিমের সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে, এবং আমি ওর জানাশোনার প্রতি আমার আস্থা আছে, এবং তারও আমার প্রতি সেই আস্থাটা আছে অভিনেতা হিসেবে। সেই জায়গাটায় আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং কাজ করেছে, টু কনভিন্স, টু প্লে দ্য ক্যারেক্টার, টু পোর্ট্রে দ্য ক্যারেক্টার। কিন্তু হ্যাঁ, আমার একটা অবজারভেশন শুরুতে ছিল এটা, কিন্তু সেটা থেকে আমি বের হয়ে এসেছি বিকজ অফ রাইটিং। ওকে, রাইটিং আমাকে ইন্সপায়ার করেছে, এবং ডেফিনেটলি ফুল টিম আমাকে ওই বুস্ট আপটা করেছে যে হ্যাঁ, আই ক্যান প্লে দ্যাট, আই শুড প্লে দ্যাট ক্যারেক্টার। আচ্ছা, সাবিলার কাছে আসি যে ঠিক আছে, তোমার কাছে যখন প্রথম কলটা গেছে যে আচ্ছা তুমি কি বনলতা এক্সপ্রেসের পার্ট হতে চাও কিনা, উড ইউ ওয়ান্ট টু প্লে দ্য ক্যারেক্টার চিত্রা, তো তোমার কাছে ওই সময় অবশ্যই অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হয়। তো আমরা এবং শুরুর দিকে এটাও দেখেছি যে এটা রাজ যখন বের হলো, নিউজটা ব্রেক হলো যে রাজ এবং সাবিলা নূর একই সাথে অভিনয় করছেন, এবং রাজ সাবিলা জুটি বলে এটা একটা অবশ্যই ভক্তরা এবং সাধারণ দর্শকরা এটা বলার চেষ্টা করছিল, কারণ সবার মাঝে এটা নায়ক নায়িকা
মূলক সিনেমা হয় এই ধারণা থাকে, ওইটা আসছে। তো তোমার কাছে কি কখনো এটা মনে হয়েছে, বা তোমার মাথায় কোন কোন প্রশ্নগুলো আসছিল যেগুলোর উত্তর তুমি পেয়েছো বা খুঁজে নিয়েছো, যার পরে এটা ডিসাইড করছো যে না, আমি বঙ্গলতা এক্সপ্রেসের পার্ট হইতে চাই? তানিম ভাইকে জিজ্ঞেস করলে কিন্তু উনি বলে দিবে, আমি কোনো টাইম নেই নাই। ওকে। মানে আমাকে যখন উনি ফোন দিছে, হ্যাঁ কি অবস্থা, আমি একটা সিনেমা করতে চাই নেক্সট ঈদ, রোজার ঈদের জন্য, হুমায়ুন আহমেদ স্যারের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে, উপন্যাসে তুমি পড়ছো? আমি বলছি, জি ভাই পড়ছি। বলে এখানে চিত্রা ক্যারেক্টারটা নিয়ে তোমাকে, আমি বলছি, জি ভাই আমি অন বোর্ড। মানে ইট ওয়াজ আ ডিসিশন, হ্যাঁ স্প্লিট সেকেন্ড ডিসিশন। আচ্ছা। তারপরে কলটা শেষ হওয়ার পরে অ্যাকচুয়ালি Okay. আমার গুজবাম্পস শুরু। ফার্স্ট চিন্তাটা ছিল যে আচ্ছা উনি কি বললো এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে, তার মানে অবভিয়াসলি একটা ভয় থাকে, কারণ ওনার যারা ফ্যান মানে রিডার যারা, তাদের ইমাজিনেশনের সাথে যদি না মিলে তখন তো আমি একদম ডেঞ্জার জোনে, মানে আই হ্যাভ টু গিভ ইট মাই 100%। সো তখন একবার মনে হয়েছে ওকে, মানে এই সময়টাকে আমি এই রেসপন্সিবিলিটিটাকে নিব নাকি। বাট আই হ্যাভ অ্যান অ্যামেজিং সাপোর্ট সিস্টেম উইচ ইজ মাই ফ্যামিলি। তো আমি যখন আমার আম্মুকে বলছি, আমি নেহাল মানে আমার হাজব্যান্ডকে বলছি, আমার বড় বোনকে বলছি সবার আগে, দে ওয়ার সো এক্সট্যাটিক যে আমার ভয়টা বা আমার টেনশনটা বা ওই নার্ভাসনেসটা তখনই মনে হচ্ছে ওকে, সো বিইং আ পার্ট অফ দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অবভিয়াসলি অনেক কমেন্টস আসবে বা অনেকের অনেক ধরনের চিন্তা থাকবে যে ও এই ক্যারেক্টারে অমুক কেন, এই ক্যারেক্টারে ও না হয় ও হলে ভালো হতো। বাট আই থিঙ্ক মানে আমি আমার হার্ডওয়ার্ক দিয়ে যদি অডিয়েন্সের কাছে প্রুফ করতে পারি, দ্যাটস হোয়াট ম্যাটার্স এট দি এন্ড অফ দ্য ডে। আর তাছাড়া মানে পাঠক এবং দর্শকের মধ্যে বেসিক তফাৎ তো থাকবেই, একদম, একদম। তো ওই টেনশনটা রাখা পাঠক হিসেবে আলাদা। হুমায়ুন আহমেদের বলতে পারি যে চিত্রাকে আমি যেরকম দেখেছি, সাবিলার কাস্টিং একদম ঠিক আছে। আমি কারণ হচ্ছে আমি খুবই মানে হয় না যে আমি খুবই কিন্তু কঠিন ভক্ত হুমায়ুন আহমেদের। সো আমি যেরকম দেখেছি, এবং একটা জিনিস আমি বলতে চাই, এখন যারা মানে আমাদের পরের জেনারেশন যারা কাজ করছে তারা কিন্তু ভীষণ বুদ্ধিমতী। আমি খুবই প্রাউড, কারণ কি ও একটা খুবই সুপারহিট কমার্শিয়াল সিনেমা করেছে। সো ডেফিনেটলি তানিম খুবই কমার্শিয়ালি সাকসেসফুল একটা সিনেমা করেছে, উৎসব। কিন্তু হয় না যে এইরকম একটা মাল্টিকাস্টেড সিনেমায় ও যে আসলে এই ক্যারেক্টারটা চুজ করেছে, আমি বলবো যে এটা ওর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। বিকজ একজন আর্টিস্ট আসলে সব করতে পারতে হবে, সব ক্যারেক্টার, সব সিনেমা, সব নাটক, সব ওয়েব সিরিজ, মানে ওর কাজই হচ্ছে এক্সপ্লোর করা, কোনো স্পেসিফিক জনরা থাকবে। হ্যাঁ, সো এইটা কিন্তু ওরা করতে পারছে। ও মেজাবিন, মানে আমি কিন্তু খুবই প্রাউড, মানে আমার খুব ভালো লাগে, কারণ আমরা হয়তো চেষ্টা করেছি, আমাদের একটা সময় ছিল, আমাদের সিনিয়র কয়েকজন চেষ্টা করেছেন, কিন্তু আমাদের এখানে কি হয়, আমাদের মেয়েদেরকে এক ধরনের স্ট্রেসের মধ্যে রাখা হয়, স্পেশালি যখন কেউ নায়িকা ক্যারেক্টার করে ফেলে। স্ট্রেসটা হচ্ছে যে তুমি নায়িকা থেকে বের হতে পারবা না। সো নায়িকা থেকে বের হয়েছে তো তুমি শেষ। সো সারাক্ষণ যে নায়িকা ব্যাপারটা নিয়ে ঘুরে বেড়াইতে হবে। সো এইটা থেকে বের হইতে হবে। সো যারা আমার অডিয়েন্স আছে তাদের মধ্যেও যদি কেউ আসলে আমাদের প্রোগ্রামটা দেখে, আমি তাদেরকেও বলবো যে যখন মানে কাজ করতে আসবে মিডিয়াতে, এই ব্যাপারটা থেকে আসলে বের হয়েই কাজে ঢোকা উচিত। কারণ এখন কিন্তু অনেক কিছু আমরা অনেক সামনে চলে গেছি, মানে এখন যদি ওই ইমেজ নিয়ে বসে থাকে কেউ, তাহলে তার চেয়ে বোকা আসলে কেউ না। সো আমি আমার পরের জেনারেশন আমি যাদেরকে দেখি আমার খুব ভালো লাগে, মানে আমি যখন ওদের কাজ দেখি আমি খুবই মানে খুশি হয়ে যাই যে ও আচ্ছা, ওরা এত ঠিক করে চুজ করছে। আমাদের আরও অনেক সিনেমা এবার আসছে, তার মধ্যে একটা হচ্ছে প্রেসার কুকার। সো ওইটাতে যে মানে রায়হান রাফি যে আসলে নারী প্রধান গল্প করবে, এটাও আমি খুব খুশি হয়েছি। সো এইরকম চেঞ্জ আসলে আনতে হবে, বিকজ মিডিয়ার কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে, স্পেশালি ফিল্মের সোসাইটির উপর, মানে চেঞ্জের ব্যাপারে। সো এই চেঞ্জটা যাতে সবার মধ্যে কাজ করে, আমার মনে হয় যে এইটাতে খুব এফেক্ট করবে আসলে আমাদের সোসাইটিকে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন, আচ্ছা মিডিয়ার যদি ইনফ্লুয়েন্স থাকে, মানে ধরে নিলাম আছে, এবং আমিও এগ্রি করি টু সাম এক্সটেন্ট, অবশ্যই আছে, কিন্তু অবশ্যই একটা ভালো সিনেমা মানেই তো সেটা ব্যবসা সফল হইতে হবে, হয়ও না অনেক সময়, দরকারও নাই হওয়ার। আমরা তো বিশ্বাস করি যে বনলতা এক্সপ্রেস একটা ভালো সিনেমা বানানোর আমরা চেষ্টা করেছি, মানে সেটা জানি না, অবশ্যই এটা অনেকগুলো ফ্যাক্টরির উপরে ডিপেন্ড করতেছে যে এটা শেষ পর্যন্ত ভালো সিনেমা হয়ে দাঁড়াচ্ছে কিনা। কিন্তু
এই কনফিডেন্স সুপার হিট সিনেমা যে ভালো সিনেমা এক্স্যাক্টলি এটা ভাইস না। ভার্সা একদমই সুপার না। হিট সিনেমা হ্যাঁ, ভালো সিনেমা হতে হবে ক্যাটাগরাইজ করা সম্ভব না, হ্যাঁ। আসলে সম্ভব না। এবং প্রত্যেকটা সিনেমার মানে বাণিজ্যিকভাবে সফল সিনেমাই যে ভালো সিনেমা সেটা কিন্তু আসলে না। Right. সো অনেক সময় বাণিজ্যিকভাবে সফল হয় না এরকম সিনেমা অসাধারণ সিনেমা হয়, যেটা আমি করেছি, আমি রেহানা মারিয়াম নূর করেছি, এটা কোনো বাণিজ্যিকভাবে সফল সিনেমা ছিল না, Right. মানে খুবই কম অডিয়েন্স দেখেছে, কিন্তু তাই বলে তো সিনেমাটাকে আমি মানে এখানে ভালো খারাপ আসলে কিভাবে জাজ করব? তুমি কি নায়িকা বলতে যেটা আমরা বোঝাই সিনেমা, এই ধরনের ক্যারেক্টার করেছো কোনো সিনেমা? আমি একটা জীবনে করেছিলাম, তোমরা তো তখন ছোট ছিলাম। হ্যাঁ, ওটা জানতে চাই আমাদের মতো ছোট যারা আছে তাদের তোমরা জন্য। যারা ছোট তারা শুনো, তারা ইউটিউবে সার্চ করতে পারো, ওদের রিচ বাড়বে, ভিউ বাড়বে। সেটা হচ্ছে নিঝুম অরণ্য নামে আমি একটা সিনেমা করেছিলাম। নিঝুম অরণ্য, হ্যাঁ, ইমপ্রেস টেলিফিল্মের। অনেক সো তখন আমার কিন্তু 2007 দারুচিনি দ্বীপ বোধহয়। করার কথা ছিল। আমি তো আচ্ছা। একটা মানে আমার লাইফ তো মানে এত গল্পে ভরা, তোমার লাইফ নিয়ে So, সিনেমা হয়ে যাক নাকি? হ্যাঁ, কি তো বলো? পুরা। সো শুনো, তো আমার দারুচিনি দ্বীপ অভিনয় করার অন্য কথা কেউ ছিল, মুনা ক্যারেক্টারটা করার কথা ছিল আমার কস্টিউমও বানানো হয়ে গেছে। 3 দিন আগে আমার পরীক্ষার ডেট দিছে, সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষার। তো তখন হচ্ছে হয় আমি পরীক্ষা দিব সেকেন্ড ইয়ার ফাইনাল, না হলে আমি দারুচিনি দ্বীপ করবো। তো তখন আমার জীবনের মানে বিশাল সিদ্ধান্ত, এটা আমি কি করব, কারণ তখন বুঝো একদম ইয়াং, মানে একটা বাচ্চা মেয়ে। সো এত বড় সুযোগ, হুমায়ুন আহমেদের, মানে আমি ফ্যানের চোটে হইতেছে আমি মানে লাক্সে চলে আসছি, সেইখানে তার কাজ করব, সেই সুযোগটা মিস করব নাকি হচ্ছে পরীক্ষা দিব। তখন হুমায়ুন আহমেদ স্যার আমাকে বললেন যে জীবনে তুমি অনেক সিনেমা করতে পারবা, রাইট কিন্তু তুমি জীবনে যদি এই পরীক্ষাটা মিস করো তুমি আর ডাক্তার হইতে পারবে না জীবনে। Right. এন্ড ইটস ট্রু। মানে আমি তারপরে সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিই এবং মুনাটা আমার আর করা হয় না, মানে দারুচিনি দ্বীপ আমার করা হয় না হলে আমিও মমর মতো বলতে পারতাম যে দারুচিনি দ্বীপ থেকে বনলতার মানে ইসে উঠে গেলাম, ট্রেনে উঠে গেলাম। মানে আমি মুদ্রা কথা হচ্ছে আমি অ্যানালজিটা আরো সুন্দর টানতে পারতাম তোমার হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ, খুব ভালো হতো, Right. বুঝছো? So আমি তো খুবই আমার একটা সিনেমা ছিল, সেটার নাম হচ্ছে নিঝুম অরণ্য, ইমপ্রেস টেলিফিল্ম। হ্যাঁ সো ওইটা কিন্তু একটু নায়িকা টাইপ সিনেমা ছিল, আচ্ছা, নায়িকা টাইপ যেখানে সিনেমা। হচ্ছে, হ্যাঁ, দিস ইজ যখন আ ভেরি গুড ডিনোমিনেশন, নায়িকা টাইপ মানে সিনেমা। নায়িকা টাইপ মানে খুবই কিউট, ভালো, ভদ্র, হ্যাঁ। নম্র মেয়ে। কারণ এরপরে তো এরপরে আমার জীবনে আসলো রেহানা। সো রেহানার পরে তো আমার সব বিধ্বস্ত ক্যারেক্টার আর কি। সো মানে যেখানে কোনো হিরো নাই, সো ওখানে আমার একটা হিরো ছিল। যাক, এবার যে So, হিরো দেয়া হয়েছে হ্যাঁ, বাংলা এটার জন্য নাটকে, আমি she's so খুবই happy. খুশি। তুমি তো নায়িকা টাইপ আমি প্রচুর নায়িকা। সিনেমা করছো, নায়িকা টাইপ সিনেমা করছো। তুমিও নায়িকা টাইপ কিছু করার সুযোগ পেয়েছো সাবিলা? হ্যাঁ, অবশ্যই, মানে সিনেমায় যদি বলি, অবশ্যই নাটকে তো অনেক কিছুই করা হয়েছে, অনেক ও ধরনের তো একটা চরিত্র করা সুপার হিট হয়েছে। সিনেমাই করলো। তুমি কি বললা সুপার হিট এটা? সিনেমা, না অবশ্যই, মানে আমি জানতে চাচ্ছিলাম ও। এই কারণে যে ও কি সেটাকে ওইভাবে I thoroughly enjoyed. প্যাকেজ I করো think- কিনা, যে হ্যাঁ, তুমি খুব কি ভালো ওটা কি লাগছে। ওইভাবে মেনশন করো কিনা যে ওটা একটা Of নায়িকা টাইপ course, চরিত্র মানে, ছিল? মানে নায়িকা কি টাইপ চরিত্র, মানে উই আর নট মানে উই ডোন্ট মিন যে ওটা মানে এটা demean করছি আমরা জাস্ট টার্মিনোলজিটা হ্যাঁ, সেট হ্যাঁ। করতেছি। সো ওইখান থেকে মানে যেটা বলতেছিল যে সবাই যখন চারপাশ থেকে বলা শুরু করে যে তুমি নায়িকা করছো, নায়িকার বাইরে কোনো ক্যারেক্টার করা করতে যাবে পারবা না। এটা কিন্তু একটা সো স্ট্রেস। এইটা থেকে কত মানুষ তো কত কথা মানে বলে, এটা থেকে যে decision is বের yours. হওয়ার মানে এই মেন্টালিটিটা এবং এই যে চয়েস করা যে ফাইনালি যে আমি ক্যারেক্টারটা পছন্দ করেছি আমি করব, এই সাহসটা কোত্থেকে আসে আসলে? আমি পার্সোনালি ফিল করি যে হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে লেখা হচ্ছে একটা সিনেমা, সেই সিনেমা বানানো হচ্ছে, এখানে মানুষদের এত প্রত্যাশা থাকবে এবং কিছুক্ষণ ভাস্টলি পপুলার কোনো নভেল না হুমায়ুন আহমেদের, মানে ওনার অল্প পরিচিত নভেলগুলোর মধ্যে একটা হচ্ছে কিছুক্ষণ চুজ করার পেছনে আমাদের একটা বড় কারণ ছিল যে এটা ইটস সেট অন আ ট্রেন এবং ট্রেন ইজ ইনহেরেন্টলি সিনেম্যাটিক, মানে আমরা অনেক সিনেমা দেখেছি, অনেক factors কাজ করছে। সেই বাস্টার কিটন থেকে হিচকক সব কিছুতেই Exactly. ট্রেন Even আছে, শুরুর সিনেমা থেকে, শুরু লুমিয়ার সিনেমা brothers থেকে, থেকে। হ্যাঁ। সো লুমিয়ার ব্রাদার্স, এক্স্যাক্টলি। সো ওই জায়গা থেকে আমাদের এই সেটিংটা পছন্দ হয়েছিল এবং তানিম ভাইয়ের আরও কিছু কারণ ছিল, মোটিভেশন ছিল এটা চুজ করার। সো এই ক্ষেত্রে যে এবার এটা একটা ক্যারেক্টার বেসড ন্যারেটিভ হতে যাচ্ছে, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের, এবং এটা সত্য যে এই ধরনের অনসম্বল কাস্ট আগে কখনোই গ্যাদার করা যায় নাই কোনো সিনেমায়, মানে ইটস আই উড লার্জলি থ্যাঙ্ক তানিম ভাই ফর দ্যাট। তানিম নূরের সবাইকে কনভিন্স করে ফেলছে। সবাইকে কনভিন্স করার মতো মানে ভুজুং দিয়ে কনভিন্সটা কিভাবে করছে আমি জানি না, ও কিচ্ছু But- বুঝুম ভাজুম করে মানে না। এক মানে সিনেমায় তার চঞ্চল বুজুং-বাজুং চৌধুরী, করাই লাগে না। মোশাররফ করিম, সাবিলা নূর, রাকিয়া বাড়ি, মমো, আজমেরি হক বাঁধন,
শরীফুল রাজ, শামীমা নাজনীন, একে Senior আজাদ অনেক, সেতু, হ্যাঁ, নিনার ভাই, নিনার শ্যামল। ভাই এবং শ্যামল এবং আরো কয়েকজন আছে Exactly. যাদের নাম আমরা বলতে পারতেছি না। সো এদেরকে গ্যাদার করা, এবং এটা কি প্রেশার অবশ্যই কাজ করছে, মানে অবভিয়াসলি তোমরা বলতেই পারো যে না আসলে আমরা প্রেশার ফিল করি নাই, উই আর সো ইনামোর্ড উইথ আওয়ার ক্যারেক্টার্স যে জাস্টিস করা হয়ে যাবে। মানে আমি কি সেটে কি কখনো মনে হয় না যে আমার, মানে আমরা একটা টার্ম ইউজ করি সেটে, মানে ক্যারেক্টারদের মাঝে জনপ্রিয়, সিন খেয়ে দেয়া। সিন খেয়ে দেয়া বলতে মূলত যেটা বোঝায় দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে দুইজন অ্যাক্টর একটা সিনে থাকলে একজন অ্যাক্টর তাকে ওভার পাওয়ার করে ফেলার একটা টেন্ডেন্সি থাকে, মানে এটা সব আমি সেই আই ফাইন গেস। টিউনিং এর দায়িত্ব কিন্তু ডিরেক্টরের, আচ্ছা, যেটা কিন্তু তানিম নূর এই খুব- ভরসাটা পেলেন কোত্থেকে, পাইলা আমি কোত্থেকে? আমি এক্সপেরিয়েন্স থেকে বলছি। আচ্ছা, তোমার তো আগে এক্সপেরিয়েন্স আছে, তোমার তো এক্সপেরিয়েন্স ছিল না, তুমি ভরসাটা পাইলা কোত্থেকে? একসাথে তোমার সিন যে কেউ খেয়ে দিবে না, এখন তোমার আমি রোল যে যাই কেউ খেয়ে বলি দিবে তুমি না। বলবা হচ্ছে যে ও তুমি এমনিই বলতেছো, বাট অনেস্টলি সত্যি কথা বলতে এরকম ফিল হয়েছে যে আমরা একসাথে আমার কাজ করাতে একটাবারও এটা মনে হয় নাই। ইনফ্যাক্ট আমরা একই সাথে সিকোয়েন্স করলাম, And কখনো তো এরকম honestly, ফিল হয় না। I would like to also thank my first film for that. আমি তাণ্ডবকে একটা অনেক বড় থ্যাংক ইউ দিতে চাই এটার জন্য, বিকজ মানে তাণ্ডবে কাজ করার পরে মানে আমাদের মানে সাকিব ভাইয়ের সাথে কাজ করা ইটসেলফ ইজ আ বিগ রেসপন্সিবিলিটি, বা ইটস আ বিগ প্রেশার যে ওনার সাথে স্ক্রিন শেয়ার করবো, বিকজ হি ইজ লাইক দি মেগা স্টার। উনি যখন স্ক্রিনে থাকে ইটস ভেরি ডিফিকাল্ট যে ওনার থেকে চোখ সরায় নায়িকা হোক এনিওয়ান এলস, যে কেউ থাকুক, ওনার থেকে চোখ ফেরানো ডিফিকাল্ট। সো ওইখান থেকে আমি একটা কনফিডেন্স পাইছি যে ওকে, সো আমি আই নিড টু নাও, যেহেতু আমি একটা কমার্শিয়ালি হিট সিনেমা করছি, আই নিড টু এক্সপ্লোর। অ্যান্ড আমার সিন খেয়ে দেওয়ার ওইটা মাথায় আসে না, কারণ আমার মনে হয় আমার কখনো নিজেরও ইন্টেনশন থাকে না যে আমি কারো সিন খেয়ে দিব। সো আমি ইনোসেন্টলি বলি না, অবভিয়াসলি এরকম হয়েছে যে নাটকে হোক বা যেখানে হোক হয়তো আমার কো আর্টিস্ট আমার সিন খেয়ে দেওয়ার ট্রাই করছে, বাট আমি ওটা কখনো রেজিস্টারই করি নাই, বিকজ আমার নিজেরও ইন্টেনশন নাই। সো আমি কেন এটা রেজিস্টার করব? আই থিঙ্ক মাই কো আর্টিস্ট ইজ মাই বেস্ট ফ্রেন্ড ওয়েন আই এম ডুইং দ্য সিন, হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন অফ মাই লাইফ। সো ওই সময়টা আমি আই উইল অনলি থিঙ্ক গুড থিংস অ্যাবাউট দেম। সো আমি কোনো নেগেটিভিটি মাথায় আনলে তো তখন আমি পারফর্মই করতে পারবো না। তাও আবার চিত্রার মতো এরকম সুইট এরকম একটা ক্যারেক্টার করার সময় যদি এত নেগেটিভিটি মাথায় থাকে কিভাবে পারবো? এরকম অনেক অভিজ্ঞতা আমার আছে যে আমার কো অ্যাক্টররা মানে বিশাল বিশাল কো অ্যাক্টর, তাদেরকে আবার আমি পরিবর্তন হতে দেখেছি। তারা সময়ের সাথে আমার জীবনে এরকম ছিল নাকি? মানবতা এক্সপ্রেসে ছিল? সৌভাগ্য হয়েছে নানা এক্সপেরিয়েন্স আচ্ছা, গ্যাদার পরিবর্তিত করার। কো অ্যাক্টর দেখতে পেয়েছো? আমি পরিবর্তিত কো অ্যাক্টর দেখতে পেয়েছি। আচ্ছা, সো যেটা খুব Good ভালো। thing to know, হ্যাঁ। আমি অত্যন্ত খুশি যে তারা তাদের ওই অবস্থান হীনমন্যতা থেকে এবং change তাদের হয়েছে। ওই ক্ষুদ্রতা থেকে বের হতে পেরেছেন। এই জন্য আমি তাদের কাছে গ্রেটফুল। আমি তাদেরকে ছোট করতে চাচ্ছি না। এটা তো আসলে আমাদের, এটাও কিন্তু আমাদের সোসাইটির প্রেশার থেকেই শেখা। মানে এই আমরা তো আসলে সোসাইটির বাইরে কিছু না, আমরা কিন্তু সমাজেরই অংশ। সো এখানে তাই শেখানো হয় যে তোমার সবসময় সবকিছুতে ওভার পাওয়ার করতে হবে। সো ওভার পাওয়ার করা যে আসলে সবসময় বুদ্ধিমানের কাজ না, এই বুদ্ধিটা হওয়াটাও কিন্তু একটা জরুরি বিষয়। বুদ্ধিমানের কাজ। সেটা যে যাদের বুদ্ধি হয়েছে আমি দেখে খুবই ইমপ্রেসড এবং আমি খুশি যে তারা এই ধরনের কর্মকাণ্ডতে এখন আর ব্যস্ত না। সো তাতে তাদের জন্যই ভালো হয়েছে, তাদের ক্যারিয়ারের জন্য ভালো হয়েছে। বিকজ এই টেন্ডেন্সি কখনো মানুষকে সামনে আগাতে দিবে না। যে আমি আমার একটা সিন করছি, আমার কো অ্যাক্টরের মানে আমি এটা শিখেছি আসলে আমার রেহানা মারিয়াম নূর করতে গিয়ে, এবং আমি পুরো ক্রেডিটটা দিব হচ্ছে আমার ডিরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে। বিকজ আমার একটা সিন ছিল, যে সিনটায় আমার শুধু মানে আমার ক্যামেরাটা ব্যাক টু ছিল, আমার শুধু শোল্ডার দেখা যাচ্ছিল। সো ওইখানে আমার ফেসও দেখা যাচ্ছে না। তো অন্য কেউ হলে কি চিন্তা করতো যে ও আচ্ছা একটা সিন আমি ওখানে নাই, আমার ফেসটা এরকম করে দিব। হ্যাঁ, সো মানে এই যে আমার এরকম করে দিতে হবে না, বেসিকলি এই শিক্ষাটা আমি আসলে ওর কাছ থেকে পেয়েছি যে আমার ডিরেক্টরকে বিশ্বাস করতে হবে, এবং ডিরেক্টর যদি আসলে ঠিক থাকে তাহলে কারো কোনো শক্তি নাই সিন খেয়ে দেওয়ার বা এরকম করার। আর যার ওই হীনমন্যতাটা আছে সে কিন্তু আসলে সামনে যেতে পারে না। যারা সামনে গিয়েছে তারা সেই হীনমন্যতা থেকে বের হয়েই সামনে যেতে পেরেছে। সো মানে লাইফে এটাও একটা লেসন যে মানে আমরা যদি মনে করি যে কাউকে আসলে কামড়ে ধরে পিছনে টেনে ধরে ওই যে কুয়ার ব্যাঙের মতো যে
উঠতে দিব না, আমি টেনে ধরে রাখবো, আরে তুই উঠে গেছিস, সেটা তো হবে না। সেইটা না করে মানে নিজে উঠার চেষ্টা করাটা যে বেটার, এটা যখন বুঝে যাবে তখন আসলে লাইফটা অনেক ইজি। রাইট। আচ্ছা, এখানে গ্রেট, ওয়াও, This was so heavy. that was so heavy. Okay. আমরা আরেকটু হেভিয়ার টপিকে যাই। না, না, আমাদের এত আচ্ছা। ওজন বেশি না যে অনেক হেভি নিতে পারবো। আর হেভিয়ার টপিকে যাব না। এক্সপ্রেসের মজার অভিজ্ঞতার কথা আরে বলি তো প্লিজ, এগুলো অনেক বলতে পারবা, মজার শোনো, এক্সপেরিয়েন্সের তুমি কথা অনেক বলতে। আমাদের প্রশংসা করো তো স্বাধীন, অনেক হয়েছে এই Oh my সময় বারিকি God. পোস্টের আচ্ছা, বারিকি আমি আর পোস্ট করতে পারবো না। বারিকি পোস্টের কথা জিজ্ঞেস করতেছে। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে বনলতা এক্সপ্রেসের মানে দিস ইজ an amazing thing যে আমাদের মানে উই হ্যাভ a few of the female artists present here, মানে হ্যাঁ, আরো আমাদের অনেক। বনলতা এক্সপ্রেসে আরো অনেকেই আছেন, মানে নারী অভিনয় শিল্পী, এবং বিহাইন্ড দ্য সিনও অনেক মেয়ে এবং কাজ নারী করে- কাজ Exactly, করেছেন। yes. সো এবং ওরা এত ভালো কাজ করেছে নিজেদের জায়গায়, মেয়েরা এত দারুণ কমিটেড। এক্স্যাক্টলি, আমাদের অনেক আমাদের দুইজন এইচওডি, হেড অফ ডিপার্টমেন্ট আর হেডস অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, তানিয়া আপু, সেতু আপু, রাইট, Exactly. কস্টিউম এবং মেকআপের, কস্টিউম, কাস্টিং, মেকআপ। সো এখান থেকে আসে, ইউ ক্যান টেক ইট অ্যাজ আ লাইট হার্টেড টপিক, যে হুমায়ুন আহমেদের একটা, অবশ্যই হুমায়ুন আহমেদ বলতে আমরা শুরুতে হিমু, মিসির আলী এসবের কথা, এবং মধ্যবিত্ত মুনা। জীবনের, এই মধ্যবিত্ত ভাই, আমি জীবনের, তো জীবনে ছোট থেকে বড় হয়েছি রূপা ভেবে নিজেকে। Right. আমি আচ্ছা। তো রূপা, আমি মুনা। কিন্তু ভেতরে মানে আমার জীবনের অনেকটা বছর চলে গেছে এটা ভেবে যে আমি একটা রূপা, এবং আচ্ছা। আমার জীবনে একটা হিমু থাকবে, রাইট, কিন্তু হিমু বাস্তবে এত মজার না। আসছিল Right. হালকা একটা হিমু, আচ্ছা। কিন্তু পরে আমি দেখছি যে ও মাই গড, এবং রূপা হওয়া কি বাস্তবে না খুব না একটা না না, right, ব্যাপারটা right. এরকম না। সো আমি বললাম যে ছোট থেকে বড় হয়েছি আমি রূপা ভেবে, তারপর একটা হিমু চাইছিলাম জীবনে, তো সবই হয়েছে, কিন্তু পরে আমি দেখছি এগুলা আসলে প্র্যাকটিক্যাল না। তো তোমার কি আছে এরকম কোনো, মানে হুমায়ুন আহমেদের বইয়ে তো আসলে অনেকভাবে, মানে আমরা যদিও মনে করি যে একটা টিপিক্যাল ওয়েতে মেয়েরা আসছে, মানে নারীদের চরিত্র আসছে, কিন্তু আসলে ভ্যারিড খুবই, মানে আমরা যদি তার পুরো বিবলিওগ্রাফি দেখি, মানে ওখানে ওই হিমুর খালার চরিত্রের মতো ক্যারেক্টার nice, আছে, বা হ্যাঁ। আমাদের এখানে আশাবের মা যেরকম সাজেদা, হ্যাঁ, ডক্টর আশাবের মা, এই বনলতা এক্সপ্রেস মানে কিছুক্ষণ বইটাতে সেরকম চরিত্র আছে, আবার এরকম একেবারেই নারীর ভাষ্যে বলা উপন্যাসও আছে হুমায়ুন আহমেদের। দারুচিনি দ্বীপের আমার চাচি ক্যারেক্টার যিনি করেছেন, হ্যাঁ। ওখানে একটা ডায়লগ ছিল, কোনো ছেলেই রসগোল্লা না, তোর বাপও না, তোর চাচাও না, তোর জামাইও হবে না। Right. এই যে এগুলা তো হচ্ছে আসলে সোশ্যাল কনটেক্সটটাকে ক্যারেক্টারের মধ্যে দিয়ে উনি এত জীবন্ত করে তুলতেন যে আমরা না বুঝেই ওই চরিত্রে বসবাস করতে শুরু করতাম, ভালোবাসতে শুরু করতাম। Right. কিন্তু চরিত্র জীবন না, কারণ Right. আমার নিজের একটা চরিত্র আছে, সেটাকে ওভারশ্যাডো করে অন্য চরিত্রে বাঁচা যায় না। সো এরকম কোনো তোমার হুমায়ুন আহমেদের প্রিয় উপন্যাস আছে যেখানকার কোনো নারী ক্যারেক্টার বা আলাদা করে তোমার মনে আছে? আমার জরিকে ভালো লাগে। অবভিয়াসলি, হ্যাঁ, ওটা, তুমি হ্যাঁ। শেষ পর্যন্ত যেহেতু তুমি সিলেক্টেড হয়েছো রোল প্লে না, করার জন্য। ব্যাপারটা I know, না, I'm না, just শোনো, kidding, স্বাধীন, again. আমরা ব্যাপারটা ওটা যেহেতু না। একসাথে ছিলাম, আমি মমবিন্দু, হ্যাঁ, আমরা কিন্তু আসলে অনেক আগে থেকেই জানতাম যে ওই জড়ি, আচ্ছা, মানে আমি কিন্তু ও, জানতাম না, আচ্ছা। বাঁধনাপু জানতো। আমি কিন্তু জানতাম খুব না। আমি বলছি না, তুমি বলছো, তুমি মানে ভবিষ্যৎবাণী শুরু করে দাও আমি তুমি, কিন্তু- তাহলে তো আরো ভালো হয়। আমি কিন্তু এরকম, আমি না। কিন্তু তখন থেকে আমি বলছি, কারণ আমি তো কিন্তু আমি পড়ছি, কখনোই সেটা ভাবি নাই আর কি, মানে সেটা আমি তো আলাদা ব্যাপার। উপন্যাসটা পড়ছি, আমি কখনো আমাকে জড়ি দেখতাম না, কিন্তু মানে হয় না যে আমি যে ক্যারেক্টারটা চোখের সামনে দেখতে পাইছি ওইটা মমই ছিল, সো ওইটা বিন্দুকে আমি দেখতে পাই নাই কখনো। আমাদের এক ধরনের ফ্যান বেস ছিল, কিন্তু হয় না যে ও এরকম, ও যে ক্যারেক্টারটা করেছে, ওর ক্যারেক্টারটার নাম যেন কি ছিল বিন্দুর, মানে ওর ভুলে গেছি। ক্যারেক্টারটা ওর জন্য ঠিক ছিল, কিন্তু জড়ি ডেফিনেটলি মমো হওয়ার কথা ছিল, মানে Right. ওর প্রথম থেকে ওকে দেখে আমি বলতাম যে এটা ও যদি জড়ি। আগেই বুঝে যেতাম, এত টেনশন তখন নিতাম না। হ্যাঁ। না না, খুব আচ্ছা, এই ক্যারেক্টার কে করবে বা কে করবে না, এটার যে একটা পসিবিলিটি দেখতে পাও এইখানে, মানে বনলতা এক্সপ্রেসে কিছুক্ষণ থেকে অ্যাডাপ্টেশনের পর, মানে আমি এটা সবার জন্যই করতে চাচ্ছি, এবং স্পেশালি সাবিলাকে করতে চাচ্ছি, কারণ সাবিলা নূর অনেকেই হয়তো জানেন না, বা অনেকেই জানেন যে শি ইজ আ পাবলিশড রাইটার অ্যাজ ওয়েল। সো রাইটিং পার্সপেক্টিভ থেকেও মানে একটা ওই চরিত্র বইয়ে একরকম থাকে, অনেক সময় অনেক কিছুর প্রয়োজনে, মোস্টলি প্লটের প্রয়োজনে চরিত্রটাকে অন্যরকম হয়ে যেতে হয়, যখন সিনেমায়
স্ক্রিন প্লেতে আসে। বললাম সো এটা মানে এই ডিফারেন্সেসটা মানে এই যে ডিফারেন্সটা এটা আসলে মানে তোমার কাছে কি মনে হয় না কখনো যে এটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, মানে এই ব্যাপারটা মানে বইয়ে আফিয়া যে ক্যারেক্টার ছিল এবং সিনেমায় যেভাবে এসে, আমি বলবো না যে খুব মেজর চেঞ্জ আসছে। আমারটা কিন্তু But- মেজর চেঞ্জ আসছে। আচ্ছা, কিন্তু সত্যি, আমি- আচ্ছা, আমি ঠিক যেটা আছে, বলি যে okay. এটা তো একদম খুব মানে বেসিক জায়গা। হুম। চিত্রনাট্যের মানে পাণ্ডুলিপি আর হচ্ছে উপন্যাস অবশ্যই দুইটা চরিত্রগতভাবে আলাদা, হুম। এবং সেই জায়গায় উপন্যাস থেকে পাণ্ডুলিপি হয়ে ওঠার ক্ষেত্রে চিত্রনাট্যের যে ভূমিকা, সেই ভূমিকা আমরা অলরেডি কথা বলেছি বনলতা এক্সপ্রেসে, এবং সেটা আমি আমি স্পেসিফিক্যালি আফিয়ার ব্যাপারটাতে আফিয়ার জানতে ক্ষেত্রে যদি চাইছিলাম বলি, যে আমি তো শেষ বলেছি পর্যন্ত রাজি হওয়ার ক্ষেত্রে আমার একটু কনফিউশন ছিল, যে কনফিউশনটা আমাকে চিত্রনাট্য হেল্প করেছে টু কনভিন্স টু প্লে দ্য ক্যারেক্টার। সেই জায়গায় যদি সেটা এনহ্যান্স না হয় তাহলে আমি রাজি হতাম না। আমার ভালো লাগাটা ওই জায়গায় তৈরি না হলে তখন আমি ওই সময়টাকে ধরেই পড়ে থাকতাম, যে আচ্ছা সময়টা কম থাক, না করি, এরকম একটা চিন্তা হয়তো আমি থেকে যেতাম। কিন্তু যখন আমি পড়েছি যেটা অ্যাড অন করেছে, অবশ্যই ক্যারেক্টারকে আসলে আপলিফট করেছে বলবো আমি, সেই জায়গা থেকেই আমার কাজটা করার প্রতি আগ্রহ তৈরি হওয়া, এবং সেটা হয়েছে। সেটা আমার মনে হয় না শুধু আফিয়ার ক্ষেত্রে, পাঠক হিসেবে আমি পড়েছি, আবার চিত্রনাট্যও পড়েছি, দুইখানেই প্রত্যেকটা ক্যারেক্টারই ডিরেক্টরের চোখে, রাইটারের হাত দিয়ে আলাদা একটা ডাইমেনশন তৈরি হয়। সেই ডাইমেনশনটাই দর্শক পছন্দ করেন। তো সেই জায়গায় আমরা অনেকখানি পৌঁছাতে পেরেছি বলে আমার মনে হয়। বাকিটা দর্শক সিনেমা দেখে ভালো রায় দিতে পারবেন। চিত্রার ব্যাপারে সাবিলা কি বলো? কি ছিল কোয়েশ্চেন? হ্যাঁ, কোয়েশ্চেনটা ছিল যে বইয়ের সাথে স্ক্রিন প্লে যে ডিফারেন্স। আমি যেহেতু আমি ইংলিশ লিটারেচারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, সো এরকম অনেক আমরা যখন সাউথ এশিয়ান লিটারেচার পড়তাম বা আফ্রিকান লিটারেচার পড়তাম বা এনি সর্ট অফ লিটারেচারে, আমরা অনেক ফিমেল ক্যারেক্টার্স আমি পড়েছি যেগুলা আমি মনে করতাম উফ এটা যদি প্লে করতে পারতাম এই ক্যারেক্টারটা। বাট আমি যখন অ্যাক্টর হিসাবে চিন্তা করি, আমি জানি যে ওই ক্যারেক্টারটা অডিয়েন্স হয়তো ভিজুয়ালি দেখতে ইট উইল নট বি অ্যাজ ইফেক্টিভ অ্যাজ ইট ইজ ওয়েন ইটস রিটেন। যখন আসলে এটা অডিয়েন্সের ইমাজিনেশনের উপর ছেড়ে দেওয়া হয় তখন ইটস মাচ ইজিয়ার দ্যান ওয়েন ইটস অলরেডি অন স্ক্রিন। সো চিত্রার ক্যারেক্টারের ক্ষেত্রে আমার যেটা সবথেকে মানে চিত্রনাট্যে ভালো লেগেছে বা চিত্রনাট্যে যেটা এনহ্যান্স মমাপু বলছিল, যে ওর উপন্যাসে ওর ক্রাইসিস বা ওর জার্নির একটা খুবই ভেগ বা একটা অ্যাম্বিগুয়াস একটা ব্যাপার ছিল, যেটা বইয়ের মধ্যে পড়তে একটা মিস্টারি বা রহস্যময় একটা ক্যারেক্টার মনে হচ্ছে। বাট আই ফিল এটা যদি আমরা স্ক্রিনে দেখতাম তখন হয়তো ইনকমপ্লিট লাগতো। সো তোমরা বলি বা তানিম ভাইয়া বলি, দ্য ফ্যাক্ট দ্যাট ইউ গাইজ ডিসাইডেড টু গিভ এভরি ক্যারেক্টার আ ব্যাক স্টোরি বা একটা পারপাস, যে পারপাসটা একদম অডিয়েন্সকে বোঝানো হচ্ছে বা দেখানো হচ্ছে, ওকে চিত্রা এই জন্য বনলতা এক্সপ্রেসে উঠেছে এবং দিস ইজ হার ডেস্টিনেশন, দ্য পারপাস, দ্য জার্নি অ্যান্ড দ্য ডেস্টিনেশন, যেটা এত সুন্দর করে দেখানো হচ্ছে, তখন অডিয়েন্স হিসেবে ইট ফিলস মোর ফুলফিলিং টু ওয়াচ। বিকজ আমি আমার এত সময় এখানে মানে আমি যাচ্ছি ফ্যামিলির সাথে, হলে যাব, টিকিট কাটবো, ইনভেস্ট টাইম, মানি, এফর্ট, সো তখন জিনিসটাতে অনেক স্যাটিসফ্যাক্টরি একটা ব্যাপার বেড়ে যায়। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার যে ক্যারেক্টারটা উপন্যাসে আছে সেইটার সাথে আসলে আমাদের স্ক্রিনে যেই সুরমাকে দেখা যাবে তার কিন্তু অনেক ডিফারেন্স। তো আমাকে যদি তুমি বলো যে সেক্ষেত্রে কি একটু রিস্কি মনে হয় না যে এটা সেটা কিন্তু মানে দর্শকের aspect এর বা risk পাঠকের থাকতে এক ধরনের এক্সপেকটেশন থাকে হুমায়ুন আহমেদের ক্যারেক্টারকে ক্যারেক্টার করার মোটিভেশন। ব্যাপারে একটু হ্যাঁ। ইন্টেলিজেন্ট আমার- দর্শক নোজ দ্যাট যে হ্যাঁ। উপন্যাস কি জিনিস আর সিনেমা না, কিন্তু আমার কাছে এটা ভালো লেগেছে। আমি যে জিনিসটা আসলে অ্যাড করতে চাই এই ক্ষেত্রে, যে তানিমের যে জিনিসটা আমার ভালো লাগে, যেটা উৎসবের ক্ষেত্রে আমার ভালো লেগেছে, সেইটা হচ্ছে যে খুব জেন্ডার সেন্সিটিভ হওয়া। এটা কিন্তু আমাদের এখানে ডিরেক্টরদের ল্যাকিংস আছে। দেখা যায় যে সুপারহিট সিনেমা, কিন্তু সে আসলে তার লিখার মধ্যে, তার প্রেজেন্টেশনের মধ্যে মেইল গেজ থেকে যায়। হ্যাঁ, জেন্ডার সেন্সিটিভিটি যে ব্যাপারটা আছে এটা তার মধ্যে নাই।
সো এই ইস্যুটা তানিমের মধ্যে নাই, সেটা উৎসবেও ছিল না, একদমই ছিল না। উৎসবে যেইভাবে আসলে ও মেয়েদেরকে পোট্রে করেছে সেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এইখানেও ও প্রত্যেকটা নারী চরিত্রকে যেইভাবে আসলে অনস্ক্রিন প্রেজেন্ট করেছে সেইটা আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে আমাদের সোসাইটির জন্য একটা পজিটিভ ইফেক্ট রাখবে। আর কিন্তু তুমি যদি আমাকে বলো যে আমি কি আসলে উপন্যাসে যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা হলে করতাম কিনা, এইটা জিজ্ঞেস করতে পারো। এটার উত্তর হচ্ছে হ্যাঁ, আমি করতাম। আচ্ছা, বিকজ আমি চাই না যে আমার সব চরিত্র মোরালি এথিক্যালি আমার সাথে অ্যালাইন্ড হবে, রাইট রাইট? সো আমি এমন That is a চরিত্র very আমি good point, হ্যাঁ। হ্যাঁ, যে এরকম অনেক চরিত্র আমি করতে পারি যার সাথে আমার এথিক্স, আমার মোরালিটি মিলবে না, যার সাথে Character তো আমি character. হ্যাঁ, যার সাথে আমি Character is not you. ইডিওলজিক্যালি একমত নাও হতে পারি, কিন্তু আমি সেই ক্যারেক্টার প্লে করতে চাই, ডেফিনেটলি আমি করতে চাই। কিন্তু যখন আমাকে তানিম বলেছে, ও তখনই আমাকে বলেছে যে উপন্যাসে যেভাবে আছে আমি ক্যারেক্টারটাকে সেভাবে দেখাতে চাই না, আমি এইভাবে দেখাতে চাই। দেন আমি আসলে কাজটা আমি তো বললামই, আমি তানিম নূরের সাথে কাজ করতে চেয়েছি, হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে সিনেমায় কাজ করতে চেয়েছি, এবং সিরিয়াসলি এত ভালো ভালো অ্যাক্টরদের সাথে কাজ করার সুযোগও মিস করতে চাই নাই, এবং একটা সুপারহিট সিনেমার পার্ট হওয়ার সুযোগও মিস করতে চাই নাই। সো Okay. যার জন্য করা আর কি। উই রিয়েলি হোপ যে সেটাই হয়। এবং এই বছর এইবার একটু টিপিক্যাল কোয়েশ্চেনে আসি একটা, যে এই বছর তো অনেকগুলো সিনেমাই রিলিজ পাচ্ছে হলে ঈদুল ফিতরে। তার মধ্যে আছে রেদওয়ান রনির দম, রায়হান রাফির প্রেসার কুকার, তারপরে আবু হায়াত মাহমুদের প্রিন্স, এবং মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস, এবং আরো অনেকগুলো আছে। মানে অফ দ্য টপ অফ মাই হেড এই কয়েকজনের কথা, এই কয়েকটা সিনেমার কথা মাথায় আসছে। উইচ ওয়ান আর ইউ লুকিং ফরওয়ার্ড টু দ্য মোস্ট? আমি তো সব দেখবো, দেখবেন আমি তো সব প্রতি অবশ্যই, বছরই হ্যাঁ। সিনেমা সব দেখি। বাট ইফ ইউ আর নট পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি, ইফ ইউ আর জাস্ট অ্যান অডিয়েন্স মেম্বার, তখন কোনটা দেখার জন্য আগ্রহী হতেন বেশি? এইটা আগ্রহী হতেন এইভাবে বেশি? এত সুপারফিশিয়ালি ভাবা আমার পক্ষে সম্ভব না, কারণ আচ্ছা। আমি অনেক আগে থেকে ইন্ডাস্ট্রির পার্ট। রাইট, ইটস লং টাইম আই এম ওয়ার্কিং হিয়ার। আমার লেখাপড়াও ইন্ডাস্ট্রি রিলেটেড, আমি নাটক ও নাট্যতত্ত্বে অভিনয় নিয়ে পড়েছি, তো আমি এটার বাইরে ভাবি না। এবং আমি দর্শকের জায়গা থেকে কমই এনজয় করতে পারি। আমি যখন দেখতে যাই তখন কোনো না কোনো পারপাস আমার তৈরি হয়ে যায়, সেখানে দর্শককে পাশে রেখে আলাদা একটা কিছু অ্যাড অন হয়। তো এটা আমার ক্ষেত্রে আসলে সুপারফিশিয়ালি ওটা ভাবা সম্ভব না। যদি ওটা হতাম ম্যাজিক ইফ এখানে। ওকে তো তুমি তো অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছো, তো স্বাভাবিকভাবেই তোমার অনেক চড়াই উতরাই দেখার সৌভাগ্য হয়েছে। সো সেখান থেকে আয়নাবাজিতে আমরা একটা জোয়ার দেখেছি দর্শকদের। আমি যদি 2010-এর পরবর্তী সিনেমাগুলোর কথা বলি, আয়নাবাজি, ছুঁয়ে দিলে মন ওয়াজ আ বিগ হিট, আই এম প্রবলি মিসিং সাম মোর নেমস, বাট 22 সালের পর থেকে আমরা কিন্তু রেগুলারলি দেখছি যে প্রতি বছরই মানুষজনের আগ্রহ তৈরি হচ্ছে যে ঈদুল ফিতর, ঈদুল আজহায় কোন সিনেমাগুলো বের হবে। আমরা তো এটাই চেয়েছি। এটাই চেয়েছো। তোমার কি মনে হয় যে মানে এখন অবভিয়াসলি একটা আমরা জানি যে হল সংকট আছে, মানে একটা না চাইলেও কম্পিটিশনের মধ্যে পড়তে হয় আমাদের, মানে শো টাইম সবাইকে সমান মতো দেয়া সম্ভব হয় না। সো কিন্তু তারপর এটা ছাড়াও নিজের ম্যারিটে প্রত্যেকটা সিনেমা বের হয়ে যায়। রাইট, এটা আমরা মানে বিগত সময়টা 22 থেকে যেহেতু বলছো, আমরা যদি একটুখানি দেখি তাহলে দেখবো যে আসলে দর্শক যে সিনেমাটা পছন্দ করছেন, অনেক সংকট আমি রাখলাম পাশে। সংকট আমাদের বাস্তবতা, ওই বাস্তবতা নিয়ে সারাক্ষণ দুঃখ না করে ব্যাপারটার সাথে আমরা কতখানি অ্যাডজাস্ট করে সিনেমাটাকে ভালো করে দর্শকের কাছে নিয়ে আসতে পারি, সেটা ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে সিনেমার ম্যারিট, সিনেমা কতদিন চলবে তার উপরে সবচাইতে বড় ফ্যাক্টর। ম্যারিট তৈরি হয় অনেক কিছু নিয়ে, গল্প, আর্টিস্ট, সবকিছু নিয়ে, গান, অনেক মানে সিনেমার যেসব কম্পোনেন্ট গুলা থাকে সবগুলাই সিনেমার ম্যারিটের ক্ষেত্রে একই সাথে ম্যারিট বলা হয়, ইউ নো দ্যাট। তো সেই জায়গা থেকে দর্শক যেটাকে পছন্দ করবেন সেই সিনেমাটাই শেষ পর্যন্ত সার্থক সিনেমা। আমরা এখন এখানে বসে অনেক কিছু অ্যাজুম করতে পারি, আমরা অনেক কিছু ধরে নিতে পারি, কিন্তু আলটিমেট রায় দিবেন দর্শক। এবং আমি মনে করি সময়ও একই সাথে, মানে হ্যাঁ, সময় তুমি তো কাল, স্থান, পাত্র এগুলোকে আলাদা করতে পারবে না। এগুলা সব তোমার বিবেচনায় রেখেই তোমার বাকি কথা বলতে হবে। সো এগুলা নিয়ে পুরাতন কথা না বলে আমরা কোথায় সামনে যাচ্ছি। আমার তো মনে হয় সিনেমার যে আমরা একটা ব্যারিয়ার ছিল, সিনেমা শুধু নায়ক নায়িকা কেন্দ্রিক ছিল। আমাদের দেশের অনেক গোল্ডেন পিরিয়ডের সিনেমা আছে যেগুলা আমাদের সব লিজেন্ড আর্টিস্টরা কাজ করেছেন, ববিতা, শাবানা, তারপরে আরো অনেক ভালো ভালো সিনেমা হয়েছে। অনেক বিশাল ডিরেক্টররা ছিলেন এই দেশে, জহির রায়হান, খান আতাউর রহমান, ইউ নো দ্য নেমস।
তো ওনাদের সময়ে দর্শক, বাংলাদেশ, সময়, পৃথিবী সবকিছুর বিবেচনায় একটা স্টাইলে সিনেমা হতো। তখন নায়ক, নায়িকা, ভিলেন ওই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। এখন নায়ক সিনেমা নিজেই, Right. সিনেমার প্লটই নায়ক। এখন নায়ক নিয়ে চিন্তা করার অপশন মানুষের কম। মানুষ, দর্শক গল্পটা দেখতে চায়, গল্পের সাথে চরিত্রগুলাকে ভালোবাসতে চায়, এবং চরিত্রগুলার মধ্যে নিজেকে যেখানে খুঁজে পায় সেখানে দর্শক কিন্তু হুক করে। এটা হচ্ছে আমার নিজের একটা অবজারভেশন। আর ওয়ার্ল্ড ওয়াইড এখন দর্শকের জন্য পৃথিবী খোলা, পৃথিবীর বাজার দেখছে। তো সেই পৃথিবীর বাজার দেখে যখন দর্শক আমার সিনেমাটাও পছন্দ করে দেখছেন, তো দ্যাটস ইম্পর্টেন্ট। দর্শকের টেস্ট অনেক পাল্টেছে, এবং বাংলাদেশের এখন এই বছরই দেখো যতগুলা সিনেমা রিলিজ পাচ্ছে, আমরা কম বেশি পোস্টার দেখেছি, ট্রেলার দেখেছি, সবগুলোই ডিফারেন্ট। এবং এই ডিফারেন্ট সিনেমাগুলো যখন আমরা দর্শকের প্লেটে দিতে পারছি, আমি ধরো এভাবেই বললাম রেসিপিস, ডিফারেন্ট রেসিপিস যখন আমি আসলে ডাইনিং এ দিতে পারছি, তখন দর্শক খুশি হয়ে সেটা টেস্ট করবেন। এবং সেটাই আমাদের সিনেমাটাকে এক ধরনের অবস্থা থেকে, মানে আমরা একটা প্যাটার্নে ছিলাম, অবশ্যই সেই প্যাটার্ন আমাদেরকে অনেক বেশি আজকের জায়গায় আজকে এত কথা বলতে পারছি কারণ ওই সময় প্যাটার্নটা ছিল বলে। Right. ওই সময় যারা কাজ করেছেন আমাদের লিজেন্ডরা, তারা ওই স্ট্রাগলটা করেছেন বলে আজকে আমরা এই ফ্লোরটা পাচ্ছি চেঞ্জ করার। কিন্তু চেঞ্জ মাস্ট। Right. তো সেই চেঞ্জের সাথে আমরা যখন ডিফারেন্ট গল্প দর্শকের কাছে দিতে পারছি, তখন দর্শক অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েট করবে বলে আমার মনে হয়, এবং দর্শক সেটা করেছে, আমরা প্রিভিয়াস দেখেছি। তো এবারও দর্শক সব সিনেমাই দেখবেন, তাদের সময় সুবিধা মতো সব সিনেমাই দেখবেন, এবং যেটা তার বেশি পছন্দ হবে সেটা নিয়ে দর্শক কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। আমরা আশা করি সেই জায়গায় আমরা অনেক এগিয়ে থাকবো। আমি অবভিয়াসলি সেই আশাই করি। বড়লতা এক্সপ্রেসের সেটে অবভিয়াসলি আমি জানি তোমাদের সবার প্রিয় কম্পোনেন্ট এবং প্রিয় কম্প্যানিয়ন আমি ছিলাম সেটে, বাট আমি আমার পরে কার প্রেজেন্স বা কার ওয়ার্ক এথিক্স তোমাদেরকে সবচাইতে বেশি মুগ্ধ করছে? তানিম আমার কাছে, আমার ডিরেক্টর। ওয়াই? অনেক শান্ত, অনেক কম্পোজড, ও জানে ও কি করতে চাচ্ছে, ও জানে ও টিম কি করবে। এত অর্গানাইজ টিম, মানে আমি তো সবসময় অনেক গরিবদের সাথে কাজ করি। তুমি তো বড় লোকদের সাথেও কাজ করছো, তুমি তো বলিউডেও কাজ করছো। আমি বড় লোকদের সাথে কাজ করছি, কিন্তু আমার কথা হচ্ছে আমি অনেক গরিবদের সাথেও কাজ করছি। তো যেটা হয় যে মানে অনেক, মানে টাকাটা এখানে যে ফ্যাক্টর না, আমি এটাই বলতে চাচ্ছি যে টাকাটা এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে তুমি আসলে মানুষটা কেমন। সো যেটা হয়েছে যে তানিম আসলে খুবই ও জানে ও কি করবে। সো ওর টিম এর জন্য একদম সর্টেড, মানে কেউ এখানে কোনো ঘাপলা করতেছে না। আমরা কমফোর্ট জোনে আছি এবং আমরা আমাদের মতো শুটিংটা করতেছি পুরো আরামে। হ্যাঁ, কোনো চিল্লি নাই, কোনো একটা চিৎকার আমি শুনি নাই পুরো সেটে এই এতদিনের শুটে। আমি তোমার সাথে একটু অ্যাড অন করতে চাই। তানিমের সাথে কাজ করার সবচেয়ে মজার ব্যাপার যেটা, সে আর্টিস্টের এবং তার টিমের প্রত্যেকের পার্সোনাল প্রবলেম, কমফোর্ট মিনিমাম সে যতটুকু এনশিওর করতে পারবে। সবকিছু তো সবার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না, কিন্তু তার কাজের জন্য সে যতটুকু সম্ভব সেই পুরোপুরি কমফোর্টটা সে দিতে চায়, এবং আমি সেই জায়গায় থ্যাঙ্কফুল। এবং সেটাই আমার মনে হয় যে একটা দারুণ ব্যাপার। সেখান থেকেই সে ডিরেক্টরের সাথে আরও একজন বন্ধু হয়ে ওঠে, যেখানে কিনা কমিউনিকেশনটায় আর কোনো বাধা থাকে না। আমি এই জায়গায় আরেকটা আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, রেজওয়ান শাহরিয়ার সুমিতের কথা আমি বলতে চাই। আমি মাস্টারে কাজ করেছি, তো ওখানেও মানে আমি সুমিতকেও দেখেছি যে এত মানে হাম্বল, এত ডাউন টু আর্থ, এবং এত নাইসলি পুরো এনভায়রনমেন্ট, পুরো টিম হ্যান্ডেল করছে, এবং একই সাথে অনেক সেন্সিবল, রেসপন্সিবল। মানে আর্টিস্টের প্রতি এবং তার টিম মেম্বারের প্রতি ডিরেক্টর যখন রেসপন্সিবল হয়, তখন ওইটার আলাদা গ্ল্যামার তৈরি হয়। দ্যাট আই এনজয় থরলি এই যে দুইটা প্রজেক্ট। আমি অ্যাকচুয়ালি না এই শুটিংটাতে, মানে আমি শুটিংটা করার আগে যে মাইন্ডসেটে গেছি সেটা হচ্ছে আই ওয়ন্ট জাজ এনিবডি বেসড অন এনিথিং। মানে যেটা আমি অনেক সময় হয়তো করি যে আমি কারোর ডিসিপ্লিনে অনেক মুগ্ধ হই, কারোর ল্যাক অফ ডিসিপ্লিনে হয়তো বিরক্ত হই, কিন্তু এখানে আমি আমার সাইড থেকে চেষ্টা করছি যে আই উইল হ্যাভ ফান।
অ্যাজ অ্যান আর্টিস্ট আই ফেল্ট লাইক এই সিনেমাটা আমার জন্য একটা মানে আমি হচ্ছে একটা বাচ্চা, দিস ইজ আ প্লেগ্রাউন্ড ওয়ার আই ক্যান হ্যাভ ফান অ্যান্ড আই হ্যাভ সাম অ্যামেজিং গার্ডিয়ানস। মানে আমার তো আসলে বাঁধন আপুর সাথে বা চঞ্চলের সাথে স্ক্রিন শেয়ার করার বা মানে শুট একসাথে হয় নাই, সো ওনাদের কথা বলতে পারতেছি না, বাট মম আপুকে আমার মনে হয়েছে যে উনি আমার বড় বোন। আমি অনেক অনেক দুষ্টামি করছি, অনেক উল্টাপাল্টা কথা বলছি। মোশাররফ ভাইকে I don't আমার মনে judge. হয়েছে মোশাররফ ভাইকে মনে হয়েছে আমার টিচার, সো আই ট্রিটেড ইট লাইক মাই প্লেগ্রাউন্ড ওয়ার আই উইল হ্যাভ ফান বাট আই উইল অলসো লার্ন থিংস বিং অ্যাজ নিউট্রাল অ্যাজ পসিবল, যে কাউকে আমি কোনো কিছুর বেসিসে জাজ করব না, বাট আই থিঙ্ক ওইটা হতে পারছে বিকজ দ্য এন্টায়ার টিম, স্পেশালি দ্য ক্রু, সবাই এত এফিশিয়েন্ট, সবাই এত প্রোডাক্টিভ, আর সবাই জাস্ট এত পারফেক্ট যে কোনো কিছু নেই। মানে আমার মানে অনেক সময় আমি অনেক কিছু চিন্তা করি যে আচ্ছা আমার হেয়ারটা কি নষ্ট হয়ে গেল নাকি, বা আমার কস্টিউমটা কি হ্যাঁ, কন্টিনিউটিটা সেক্ষেত্রে ঠিক আছে নাকি। তানিয়া এবং সেতুকে আলাদাভাবে কেন থ্যাঙ্কস দিতে চাই, মেয়েদেরকে নিয়ে তো অনেকের অনেক সমস্যা, আমাদের আমরা এইভাবেই বড় হয়েছি, কিছু করার নেই। তো মেয়েরা, একটা মেয়ে এত বড় টিম হ্যান্ডেল করতে পারবে কিনা এই নিয়ে অনেক কনফিউশন থাকে, বাট দে প্রুভ দ্যাট যে এত বিউটিফুলি দে ম্যানেজ, মানে কোনো কন্টিনিউটি কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না, কিছু তো নিয়ে ভাবতে একদম হয় নাই। রিলিফ নিয়ে আমি জাস্ট পুরো এক্সপেরিয়েন্সটা এনজয় করছি। তো আমি অ্যাকচুয়ালি সিনেমা হিট হবে না কি হবে ইভেন এখনো, এবং আমি এটা একদম 100% অনেস্টলি বলতেছি, আমি একটা ফুটাও চিন্তা করতেছি না। মানে হিট হলে ডেফিনেটলি ইটস আ ব্লেসিং, বাট হিট না হলে হোয়াট আই গট আউট অফ ইট, দ্য এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক দ্যাটস এনাফ ফর মি। মানে দ্যাটস হোয়াট উইল মেক দিস আ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম অফ মাই ক্যারিয়ার। এক্স্যাক্টলি। তিনজনের তিনটা সিনের কথা বলো যেগুলোতে আমরা খুব অসাধারণ করেছি। থাক বইলো না, ওগুলা তো রিভিল করা যাবে না, থাক সবগুলোই বইলো না, হচ্ছে বইলো না, স্পয়লার ওটা সিনস, ওটা ইয়ে সবগুলোই স্পয়লার সিনস প্রত্যেকটা। ঠিক আমি আছে। তুমি জানো আমি তোমার কোনটার কথা বলছি, আমি মানে আমি পার্সোনালি ফিল করি তোমার একটা 2 মিনিট 10 সেকেন্ডের মতো একটা মোনোলগ ছিল, মানে মোনোলগ তোমার একটা কনভারসেশন ছিল, বাট ইট ওয়াজ মোস্টলি আ মোনোলগ। সো ওইটাতে মানে আই ফেল্ট লাইক যে ইউ জাস্ট ব্লু ইট আউট অফ দ্য পার্ক, আমার কাছে ওরকম মনে হয়েছে। এবং এটা শুনতে চাচ্ছিলাম আসলে। সাবিলার ক্ষেত্রে পুরো ডিফারেন্ট, সাবিলার ক্ষেত্রে মানে কিছু জায়গা একেবারেই সাইলেন্ট মোমেন্ট, মানে আমরা একেবারে, আমি পার্সোনালি ডায়লগ বেসড স্ক্রিন প্লে লিখি, কিন্তু সেইখানে ডায়লগের বাইরেও যে সাইলেন্ট মোমেন্টে কিছু করে দেখানো যায় সেটা এক্স্যাক্টলি সাবিলা করে দেখাইছে। এবং মমো আপুর ক্ষেত্রে আমারটা এটা থাক পুরো পরে বলো। না এটা পুরোটাই মানে পুরো ক্যারেক্টারটাই, মানে আমি স্পেশাল সত্যি কথা বলি, আমি যখন সেটে ছিলাম আমি বুঝতে পারি না যে ক্যারেক্টারটা কিরকম দাঁড়াচ্ছে, পরে যখন ফাইনালি এডিটেড হয়েছে অ্যান্ড এভরিবডি এলস ইন আওয়ার টিম ওয়াচড ইট, সো দ্য ফার্স্ট অ্যাক্টর দ্যাট দে মেনশনড ওয়াজ ইউ, যে এই মহিলা ফাটাই দিছে, এই মহিলা ফাটাই থ্যাংক ইউ দিছে। থ্যাংক হ্যাঁ ইউ। না আর এটা টিম ওয়ার্ক, So, হ্যাঁ অবশ্যই টিম ওয়ার্ক তো বটে। আর বাকিটা দর্শকের কাছ থেকে ভালো লাগাটা পেতে চাই। এবং ওই যে বনলতা এক্সপ্রেসের কম্প্যানিয়ন এবং এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি পার্সোনালি যেহেতু হুমায়ুন আহমেদের উপন্যাসের অবলম্বনে বানানো হয়েছে বনলতা এক্সপ্রেস, তো সেখান থেকে তোমার তো হুমায়ুন আহমেদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, তোমার নাই, আর তোমার আছে বাট সেটা হচ্ছে একটু ইনডিরেক্টলি। কারণ আমি হুমায়ুন আহমেদ স্যারকে রাইটার হিসেবে মিট করেছি, রাইট, নট ডিরেক্টর। সেই এক্সপিরিয়েন্সটা শুনি, রাইটার হিসেবে কিভাবে। দারুচিনি দ্বীপের চিত্রনাট্য উনি করেছিলেন, কিন্তু তকির ভাইও পরে চিত্রনাট্যে অনেক সিকোয়েন্স অ্যাড করেছিলেন, কারণ শুরুতে মাত্র 58টা সিকোয়েন্স হুমায়ুন স্যার লিখে দিয়েছিলেন, তখনকার প্রেক্ষাপটে ওটা ওনার বাস্তবতা ছিল হয়তো। তারপর ওটার সাথে তকির ভাই অনেক প্লাস করেছিলেন, সিচুয়েশন গুলো প্লাস করেছিলেন, এবং ক্যারেক্টার ধরে ওই 58টা সিকোয়েন্সকে বেস করে বাকিটুকু উনি তৈরি করেছিলেন। তো সেই জায়গায় হুমায়ুন স্যারের সাথে আমার 2বারই শুধুমাত্র দেখা হয়েছে, ডিরেক্টর না, একজন রাইটার, কথা সাহিত্যিক, ওই জায়গা থেকেই আমি ওনাকে আসলে দেখেছি, এবং উনি খুবই অল্প আমার জানার সুযোগ হয়েছে। তোমার আমি তো আসলে স্পেশালি যে টানা কাজ করেছে 2.5 বছরের মতো বললা, হ্যাঁ, তো সেখানে মেনশন করার মতো কোনো ঘটনা বা তার কোনো বৈশিষ্ট্য বা তার কাজের কোনো ধরন যেটা
তোমার অবশ্যই অনেক কিছুই মনে আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে চাও এরকম? মানে আমার একটা জিনিস খুব মনে হয় যে স্যার একটা ডায়ালগ খুব বলতো আর কি, তো আমরা হয় না যে আমি তো তখন একদমই ছোট, আমি কিছুই বুঝি না, লাইট কি ক্যামেরা কি কোথায় আছে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু বুঝতেছি না। তো তখন তো লাইটের কেউ যদি লাইট ঠিক করতে যাইতো যে স্যার একটু কারেকশন করতে হবে, তখন স্যার বলতো যে কিচ্ছু করা লাগবে না, আমার ডায়ালগ যদি একটা কলা গাছও দেয় তাহলে সেটা মানুষ শুনবে ও ওয়াও এবং দেখবে। ওয়াও। সো কি লাইট হচ্ছে, কি ফ্রেম হচ্ছে, কি হয়ে গেল, সেগুলো তোমাদের চিন্তা করতে হবে না। রাইট। আমার আর্টিস্ট, এবং উনি কিন্তু খুব বিরক্ত হতেন ওনার ডায়ালগ যদি কেউ ভুল দিত। মানে উনি যেভাবে লিখেছেন উনি চাইতো যে ওনার ডায়ালগটা হুবহু ওইভাবে যাতে মানুষ ডেলিভার করে। ঠিক আছে, রাইটার হিসেবে এটা চাওয়াটা সো এটা তোমার যৌক্তিক। তোমার মধ্যেও কিন্তু হ্যাঁ। এটা আছে, মানে আমার খুব মজা এটা লাগতো সব writer তুমি কে যে দেখেছি, সবার কম বেশি। সিনের সময় যে মাথা এরকম করে কান দিয়ে তুমি দাঁড়ায় থাকতা যে তোমার ডায়লগ ঠিক করে দিচ্ছে কিনা, এটা আমি খুব খেয়াল করতাম, আমার খুব মজা লাগতো, বুঝছো। সো আমি যেহেতু মেডিকেল স্টুডেন্ট ছিলাম, আমার সুবিধা হচ্ছে যে আমি খুব মুখস্থ করতে পারি। সো আমার জীবনে কোনো দিনও কোনো ডিরেক্টরের সাথে এটা নিয়ে ঝামেলাই হয় নাই। সো হুমায়ুন আহমেদ আমাকে খুবই পছন্দ করতেন, মানে উনি এমনিতেও আমাকে খুব পছন্দ করতেন বলেই আমি আসলে টানা কাজ করতে পেরেছি। এবং ওই যে আমি বললাম যে নাকুচা ব্যাপারটা হয়ে গেছিলো যে ও আচ্ছা হুমায়ুন আহমেদ আমাকে কাস্ট করছে, তো এই ব্যাপারটা ছিল। কিন্তু মানে স্যারের ওইখানে আরও একটা খুব মানে এই কথাটা বললে আবার আমাকে কি হবে আমি জানি না, বাট এটা আমি বলি, পরে যদি তোমরা রাখতে পারো রাখবা না, এলে রাখবা না। সেটা হচ্ছে আমি খুব তখন আমার কমপ্লেক্সন অনেক মানে ফেয়ার ছিল, তো আমার ভেইনসগুলো সব দেখা Oh my যেত। God, আমার মনে পড়ে গেল। তো স্যার আমাকে বলছে যে হুররা দেখতে যে কত বিশ্রী হবে এটা উনি আমার পা দেখে বুঝতে পারছেন। সো ওনার খুব একটা ইচ্ছা নাই হুরদের সাথে মিট করার। ও ওয়াও, গ্রেট ওয়ে টু কমপ্লিমেন্ট ইউ। হ্যাঁ খুবই, স্যার এরকম মানে হয় না যে স্যার খুবই উইটি ছিল, এবং স্যার কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করতেন। সেটা হচ্ছে যে যারা প্রথম যেত তাদেরকে সে Ragging ভয় করতেন। দেখানোর হ্যাঁ। ভয় দেখানোর একটা ব্যবস্থা রাখতেন। আচ্ছা। সো ওনার যে কটেজটায় আমরা থাকতাম সেটাতে গ্লাসের একটা ডোর ছিল, একটা দেয়াল পুরো গ্লাসের। তো আমি আমার একটা মেইড নিয়ে গিয়েছিলাম আমার সাথে, আমার হেল্পিং হ্যান্ড যে, ও আমার সাথে গিয়েছে। আর ওইবারই প্রথম আমার মা জীবনে একবারই শুটিংয়ে গেছে, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের সেটে। আমার মা গেছে সাথে এবং ওই আমার মেইডটা। তো উনি কি করেছে, ওইখানে বন মানুষের কস্টিউম উনি কিনে এনেছে বিদেশ থেকে, মানে উনি Right. এগুলো সংগ্রহ করতেন। মানে বিভিন্ন রকমের কস্টিউম, বিভিন্ন ধরনের মুখোশ ওনার কাছে ছিল। ওই কস্টিউম পরে একজনকে ওই জানালা দিয়ে সে পাঠিয়েছে ভয় দেখানোর জন্য, এবং আমার মেড সেন্সলেস হয়ে গেছে। ওয়াও। ঠিক আছে, তো এরকম সে নুহাসপল্লীতে, আমরা কিন্তু নুহাসপল্লীতে প্রচুর যেতাম, প্রচুর মানে স্মৃতি নুহাসপল্লীতে। সো নুহাসপল্লীতে উনি কি করতো, রাতের বেলা এরকম মানে সাদা কাপড় পরে মানুষকে ঘোরাঘুরি করতে বলতো ভয় দেখানোর জন্য। ঠিক আছে, তো স্যার অনেক মজার মজার জিনিস করতেন এবং গল্প করতে পছন্দ করতেন, ভালো খেতে পছন্দ করতেন এবং ভীষণ গল্প করতে পছন্দ করতেন। উনি চাইতেন যে উনি স্ক্রিপ্ট পড়তে পড়তে কান্না করতেন। নিজের স্ক্রিপ্ট? হ্যাঁ, ও উনি নাইস। দেখা যেত যে একটা সিন পড়ছে, ওই সিনটা পড়তে পড়তে ইমোশনাল সিনে উনি কান্না করতেন। সো ওনার সিন পড়ানোর সিস্টেমটা ছিল উনি মাঝখানে এইখানে বসতেন, চারিদিকে সবাই গোল হয়ে বসতো এবং উনি নিজে স্ক্রিপ্টটা পড়তেন। সো তখন উনি ইমোশনাল সিনে কান্না করে ফেলতেন। এবং মানে খুব মানে এইটা আমার দেখা আর কি খুবই ইন্টারেস্টিং একটা সিন, বিকজ আমি মানে এরকম ডিরেক্টর মানে সিন পড়তে পড়তে কান্না করে দিচ্ছে এরকম আমি খুব একটা আসলে আমার জীবনে দেখি নাই। সো এই তো আমার তো পার্সোনালি অবশ্যই হুমায়ুন আহমেদ এর সাথে, ওনার সাথে দেখা করার কখনো সুযোগ হয় না, আমার কোনো এক্সপিরিয়েন্স থাকার প্রসঙ্গই আসে না। সিমিলারলি সাবিলারও কখনো সেই সুযোগ হয় না। আমি যদি বলি যে আমার হুমায়ুন আহমেদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে উনি মারা যাওয়ার পর থেকে আমাদের লিটারেলি বইমেলায় যাওয়ার যে সেলিব্রেশনটা এটাই চলে গেছে। মানে অবশ্যই একটা সময় ছিল যখন আমরা বইমেলায় যেতাম, তার স্টল কোনটা, মানে কোন স্টলে তার বই বিক্রি হচ্ছে এটার এটা জন্য খুবই জরুরি খোঁজ ব্যাপার ছিল। নেওয়া লাগতো না। আমাদের মানে সময়ে বই পড়াটা হুম হুমায়ুন আহমেদের কারণে অনেক বেশি পপুলার হয়েছিল। পপুলার বই হয়েছিল, পড়াটা। রাইট। মানে অনেক বছর পরে, আমি রিলেভেন্ট না হয়তো, কিন্তু আমার সাদাত হোসেনকে পড়ে খুব ভালো লেগেছে। ওকে, মানে গ্রেট। দ্যাট ফ্লেভার আই ক্যান। হ্যাঁ, এবং দর্শক প্রিয়তার দিক থেকেও Yeah. কিন্তু তাই। সো আমার যেটা হতো যে আমি বইমেলায় গেলে হুমায়ুন আহমেদ এর বই কোথায় বিক্রি করা হচ্ছে এই স্টল খোঁজ নেওয়া লাগতো না, কারণ দূর থেকে দেখা যেত দেয়ার ইজ আ হিউজ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্যাট স্টল, তো বোঝা যেত ওখানে চলে যাওয়া। একটা মজার কাহিনী আছে আমার স্যারের সাথে। হ্যাঁ। স্যার একবার
আমাকে হচ্ছে হিমুর বউ সাজালো, আর হিমু সাজালো হচ্ছে আমাদের বাপ্পির কথা মনে আছে কিনা, আমার কো অ্যাক্টর ছিল। সো আমার কো অ্যাক্টর ছিল যে বাপ্পি, ওয়াহিদ ইবনে রেজা, ওকে হিমু বানানো হলো এবং আমাকে হিমুর বউ বানানো হলো। এবং বই মেলায় আমি আমার জীবনে সর্বোচ্চ অটোগ্রাফ দিয়েছি ওই দিন, বিকজ মানে এত মানুষ মানে স্টল ভেঙে ফেলছে হিমুকে দেখতে আসে, কিন্তু সমস্যা হচ্ছে হিমুকে তো ওরা মেনে নেয়নি। এই হিমু তো ওরা চায় না, ওরা হিমুকে এইভাবে দেখতে চায় না। সো এটা নিয়ে মহা ক্যাচাল শুরু হয়ে গেল। এখন স্যার বলে আমার হিমু আমি যেমনি অনেক, এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। সো এটা একটা খুবই মজার স্মৃতি স্যারের সাথে। আমি পার্সোনালি এটা জানতাম যে ওয়াহিদ ইবনে রেজা একবার হিমু সেজেছিলেন, কিন্তু সেখানে যে আমি হিমুর বউটা ছিলাম। তুমি যে বউটা ছিলে, আই হ্যাভ নো ক্লু। এটা আমার মনে হয় অনেক দর্শকের মনে নাই। বউটা ছিলাম, হ্যাঁ, তখন আমি বাচ্চা ছিলাম, সো আমাকে কেউ মনে রাখে নাই। আচ্ছা, আমি একটু সাবিলার কাছে, তোমার হুমায়ুন আহমেদের এক্সপিরিয়েন্স অ্যাজ আ রিডার, অ্যাজ আ সিনেফাইল, তুমি তো হুমায়ুন আহমেদ সিনেমা বই দুটো ব্যাপারেই তোমার ধারণা আছে, সেখান থেকে হুমায়ুন আহমেদ স্যারের ইন্ট্রোডাকশনটা ডেফিনেটলি প্রথমে রিডিং এর থ্রুতে হয়েছে। আই থিঙ্ক আপু যেটা বলছিল যে বই পড়ার অভ্যাস যেটা শুরু হয় এই জেনারেশন স্পেশালি, হ্যাঁ, মানে আমার সময়ও আই থিঙ্ক আমাদের যারা আমার ফ্রেন্ডরা বা যারা তাদের সবার স্টার্টিংটা এভাবে হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ওই কানেকশনে আই এম ভেরি ব্লেস যে আমি তো এই দুজন গুণী অভিনয় শিল্পীর মতো হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করতে পারিনি, কিন্তু আমি নুহাসের সাথে কাজ করতে পারছি। এক ধাপ এগিয়ে, আমি হচ্ছে সেভাবে রিলেট করি, কারণ আমার কাছে আমি যখন মানে আমি নুহাসের সাথে হিমুর অনেক মিল পাই, রাইট, অনেক মিল পাই। সো আমি মানে obviously নুহাস is a very quiet, if Himu had an American accent that would be right. কিন্তু শোনো, আমি যখন স্যারের সাথে শুট করতাম তখন নুহাস অনেক বাচ্চা ছিল, ও সাইকেল চালায় আসতো হলুদ পাঞ্জাবি পরে, নাইস, বুঝছো? যেটা বলছিলাম। হ্যাঁ, তো আমি মানে অবভিয়াসলি নুহাস অনেক ইন্ট্রোভার্টেড, অনেক শাই, সো ওকে কখনো বলা হয় নাই, বাট আই ফেল্ট যে আমি আমার কো আর্টিস্ট যারা ছিলেন, আমি অনেক লাকি যে আমি অনেক সিনিয়র অনেক আর্টিস্টের সাথে কাজ করতে পারছি। তাদের থেকে যখন হুমায়ুন আহমেদ স্যারের কাছে মানে ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স শুনতাম, শামীম আপুর কাছ থেকে আমি অনেক গল্প শুনছি, মিঠু আপুর কাছ থেকে অনেক গল্প শুনছি। তো তখন আমি নুহাসের সাথে ফার্স্ট যেদিন ক্যামেরার মানে মানে ও যখন আমাকে ডিরেকশন দিছে, আই রিমেম্বার যে আমার ওই there was this feeling of achievement যে oh I could not work with the হুমায়ুন আহমেদ but I'm working with নুহাস হুমায়ুন, and then obviously ওই অ্যাচিভমেন্টটা it's like অন্য লেভেলে চলে গেছে যখন তানিম ভাইয়া বনলতার কথা বলছে। সো হুমায়ুন আহমেদ আই থিঙ্ক ইজ সাচ আ মানে হোয়াট আই লাভ অ্যাবাউট হিম ইজ ওনার লিটারেচারটা না এত কমিউনিকেটিভ, হ্যাঁ, কমিউনিকেশন এত মানে সহজে আসলে মনে রাখার মতো যে হি ডাজন্ট হ্যাভ টু বি আ ভেরি লাউড রিমাইন্ডার যে ও হি ইজ দিস ইজ, মানে উনি কোয়াইটলি আমাদের সবার হ্যাবিট বা আমাদের লাইফস্টাইলের মধ্যে এত কোয়াইটলি মিশে গেছে যে লাইক ইউ ওয়ার সেইং শুরুতে হি ইজ লাইক আ কাল্ট ফিগার, রাইট? সো ইয়া, গ্রেট। সো বনলতা এক্সপ্রেস আমি মনে করি উৎসবের লেগেসিতে এসেছে, মানে রিসেন্ট মেমোরিতে, মানে তানিম ভাই বনলতা এক্সপ্রেস করার বা আমরা যারা আছি বা উৎসবের টিমেও ছিলাম, আমরা একই টিমই বনলতা এক্সপ্রেস বানিয়েছি। আই এম রিয়েলি গ্রেটফুল যে এই টিমে এখন তোমরা যুক্ত হয়েছো। সো উৎসবের পরে বনলতা এক্সপ্রেস উইচ ইজ অলসো আ ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি, বাট ফ্যামিলি ফ্রেন্ডলি ডাজন্ট মিন যে এখানে কোনো কমপ্লিকেটেড সোশ্যাল ইস্যুস বা মোরাল ইস্যুস ডিল করা হবে না। আমরা উৎসবেও দেখেছি সেটা করা হয়েছে। উৎসবে জাহাঙ্গীরের চরিত্রটা এবং জাহাঙ্গীরের সাথে তার অন্যান্য কাছের মানুষ সোশ্যাল ইস্যুর বাইরে না, একদমই বাইরে না। সো আমরা হয়তো মনে করি যে সুগার কোটেড কিছু একটা আমাদের সামনে প্রেজেন্ট করা হবে। আই গেস উৎসব দেখে মানুষের অলরেডি একটা ধারণা হয়েছে। আমাদের চেষ্টা আছে যে বনলতা এক্সপ্রেসে সেটাকে আরেকটু সামনে নিয়ে যাওয়া, যে আরও একটু কমপ্লিকেটেড ইস্যুস ডিল করা এখানে। সো এটা তো জিজ্ঞেস করতেই পারি যে তোমাদের কাছে কি মনে হয় যে অডিয়েন্স যারা এই ধরনের ছবি পছন্দ করে বা যারা করে না, অনেকেই আছে হয়তো এই ধরনের সিনেমাকে সিনেমা মনে করে না, মানে অবশ্যই থাকতে পারে, আমি তাদের কথা বলতেছি না, তাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন্স থাকতেই পারে, সেটা নিয়ে কোনো
আমি জানতে চাচ্ছি যে আমাদের দেশে যারা রেগুলারলি সিনেমা বানানোর চেষ্টা করছেন বা বানাচ্ছেন, অডিয়েন্সের চাইতো তাদের এই ধরনের সিনেমা থেকে কি টেক অ্যাওয়ে থাকতে পারে? ভালো মন্দের বিচার পরে, মানে বঙ্গবন্ধু এক্সপ্রেস ভালো সিনেমা নাই হইতে পারে, সেটা আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু অ্যাটলিস্ট অ্যাটেম্পটা আছে আর কি। আমি একেবারেই একটা ডিস্টেন্স মেনটেন করেই বলতেছি যে আমি যদি পার্ট নাও হইতাম, আমি মনে করি যে এই অ্যাটেম্পটা, যে ফ্যামিলিকে হলে নিয়ে আসা থ্রু আ গুড মুভি কোট অ্যান্ড কোট, এই ব্যাপারে আমাদের ফিল্ম মেকারদের কি টেক অ্যাওয়ে থাকতে পারে, এটা সাবিলার কাছ থেকে প্রথমে জানতে চাই। ওইটাই যে গুড অর ব্যাড, এটা কিপিং দ্যাট অ্যাসাইড, আমার কাছে মনে হয় সব থেকে একটা জিনিস যেটা আমি নোটিস করছি বা আমি ইভেনচুয়ালি অবজার্ভ করে বের করছি, যে এখানে ফিমেল ক্যারেক্টারগুলোকে, মানে এটা ফিল্ম মেকারদের, ইউ আর সেইং যে ফিল্ম মেকারদের কি টেক অ্যাওয়ে হতে পারে, যে ফিমেল ক্যারেক্টার্স ডোন্ট অলওয়েজ নিড টু স্ট্রাগল or don't always need to be depressed or crying or oppressed, dominated, to show যে how important women are in society. তো এইটা আমার কাছে মানে এই নুয়ান্সটা মনে হচ্ছে যে আই থিঙ্ক ফিল্ম মেকার্স ক্যান টেক অ্যাওয়ে আ লট ফ্রম ইট, যে আমরা আসলে উই ওয়ান্ট টু সি এভরিথিং। মানে চিত্রা ইজ, মানে আমি যে ওয়ার্ডটা বলি যে চিত্রা কিন্তু খুব মানে রেবেলিয়াস, মানে হ্যাঁ রেবেলিয়াস, বাট ইটস ইন হার কোয়াইট স্ট্রেংথ ওয়ার হার পাওয়ার লাইজ। ও কিন্তু অনেক লাউড একটা ক্যারেক্টার না। তো মানে ফিমেল ক্যারেক্টারেরও যে আসলে অনেক শেড আছে, যে আমরা উইমেন লাভ টু ড্যান্স, উইমেন লাভ টু হ্যাভ ফান, women can women are also human. women That's are also important. human, and That's important. মানে just মানে we need to open that horizon, যে মানে মেয়েরা যে মজা করতে পারবে, বা আমি যেমন সুরমা আর যমুনার যে সিনটা ছিল নাচানাচি, ওইটা আমার কাছে এত ভালো লাগছে, বিকজ দ্য ফেমিনিটি ইন দ্যাট ইজ সো বিউটিফুল, যে আমার কাছে মনে হয় এই জায়গাটা ফিল্ম মেকার্স ক্যান টেক অ্যাওয়ে আ লট, যে women and their impact in society or impact in film can also be dealt with humor and with lightness instead of অনেক মানে ডিপে গিয়ে জিনিসটাকে অনেক Dark shadows না হয়ে। সিরিয়াসলি নেওয়ার থেকে। Great. That's one takeaway from me. তুমি কিছু অ্যাড করতে চাও? না, ও তো অনেক কিছু বললো। আমার কাছে মনে হয় যে একটা সিনেমা জেন্ডার সেন্সিটিভও হতে পারে, পলিটিক্যালি কারেক্টও হতে পারে, এবং সেইটা দর্শককে হলে টানতে পারে। সেই মানে জায়গাটা these things don't have to be mutually exclusive. একদম Right. আলাদা Right, কিছু right. হওয়ার কিছু নাই। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে উৎসব এবং বনলতা এক্সপ্রেস দুটো দিয়ে তানিম প্রুভ করতে পেরেছে, এবং এটার জন্য আমি ওর কাছে অনেক গ্রেটফুলও। ফিঙ্গার্স ক্রসড হ্যাঁ। যে বনলতা এক্সপ্রেস সর্বশেষ যে ক্রাইটেরিয়ান, যে হ্যাঁ। দর্শকের কাছে পছন্দ হওয়া, একদম। ওইটা হয়তো করতে পারবে। তুমি আপু হয়তো কেন হয়তো তোমার হ্যাঁ। জন্য বনলতা কিছু অ্যাড করতে চাও? না, আমার ওর জায়গাটা আমার তা মনে হয়েছে। আর আমার নিজে ব্যক্তিগতভাবে ভায়োলেন্স পছন্দ না। আমাদের সোসাইটি, এটা বলে কোনো লাভ নাই, এটা সত্যি কথাই, যে এটা আমার কথা না, সোসাইটির একটা ইম্প্যাক্ট আমরা সিনেমায় দেখি, কারণ আমরা অল সোশ্যাল বিং, ডিরেক্টর বলো, রাইটার, অ্যাক্টর, এভরিওয়ান। তো সেই জায়গা থেকে ভায়োলেন্স বা এই যে মেয়েদেরকে একটু মেয়ে বানায় দেখানোর যে চেষ্টা, সেই জায়গা থেকে হিউম্যান বানায় দেখানোর পোর্ট্রেশনটা অনেক বেশি স্বস্তিদায়ক, এবং সেটা দর্শকের জন্য অনেক বেশি এক্সপেক্টেড অ্যাজ আই এম ভিউয়ার। ওকে, সো লেটস এন্ড দিস কনভারসেশন অফ আওয়ার্স অন দিস নোট। আমরা চাইলে অবশ্যই আরো ঘন্টার পর ঘন্টা আরো বোরিং আলাপ আলোচনা করতেই পারতাম। না, মোটেই But, বোরিং আলোচনা হয় না, আমাদেরটা খুবই ইন্টারেস্টিং আলোচনা Again, হয়েছে। আমি যতই বলি যে আমি একটা ডিস্টেন্স মেনটেন করে কথাবার্তা বলার চেষ্টা করেছি, বাট আই অ্যাম অলসো পার্ট অফ দিস টিম, সো Yes. আমি আই গেস যে সেটার কিছু রিপারকাশন এখানে থেকেই আছে শেষ পর্যন্ত, বাট আই গেস ইটস ফাইন। একদম। সো লেটস এন্ড দিস কনভারসেশন অন দ্য নোট, যে হয়তো যে ব্যাপারটা তুমি বললা, উইচ ইজ আই থিঙ্ক ইজ আ ফাইন ওয়ে অফ পুটিং ইট, যে একটা সিনেমা জেন্ডার সেন্সিটিভ, পলিটিক্যালি কারেক্ট এবং ফান, লাইট হার্টেড এবং ফ্যামিলি ফ্রেন্ডলি হলেও সেটা যে সুপার হিট হইতে পারে, আমাদের মনে হয় এই ব্যাপারগুলোকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ভাবার আর মানে সুযোগ নাই আমাদের। সো
Let's hope for the best for Bonalata Express and also the other films releasing on this Eid. And thank you so much for joining me in this conversation, and I'll Thank hope you. to see you next time. Thank you. Eid Mubarak. Eid Mubarak.